এসে গেছি। শম্পা মণ্ডল দেখতে পাচ্ছি আমি। হাই দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং। শম্পা মণ্ডল এসেছেন। সর্বাণী মিত্র, গুড ইভিনিং। আজকে আমি একদম ডট 9:30-তে এসে গেছি। হ্যাঁ, দেরি করিনি আজকে। প্রত্যেক দিন আমার একটু দেরি হচ্ছে বলে অনেকেই বলছেন, আগের দিন নাকি কয়েকজন আমাকে দেখতে পারেননি, খুঁজে পাননি, আজকে বলছিলেন, অনেকেই আমায় জিজ্ঞাসা করছিলেন। যাই হোক, আমি আজকে চটপট চলে এসেছি। আপনারাও একটু চটপট তাহলে এবার জয়েন করে যান, তাহলে আমি শুরু করব। আচ্ছা, ক্লিয়ার আছে সব কিছু? দেখা শোনা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি কমেন্টটা আপনাদের, একটু কনফার্ম করে দিন ক্লিয়ার সব কিছু আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা পরিষ্কার। অল ক্লিয়ার বলছেন সর্বাণী মিত্র, ঠিক আছে। আচ্ছা, কয়েকজন আমি একটু দাঁড়িয়ে যাই। হ্যাঁ, আজকে ডট টাইমে চলে এসেছি তো, ওই জন্য অনেকেই হয়তো আসেননি। একটু আর একটুখানি 2 মিনিট মতো দাঁড়িয়ে যাচ্ছি, তারপরে আমি শুরু করছি। হ্যাঁ, সাড়ে 9টায় বোধহয় অনেকেই একটু ব্যস্ত ব্যস্ত আছেন, বা অনেকে হয়তো বাড়িতে আসেননি কিনা আমি জানি না। সেই কারণে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নেই। আমার 9:30 না হলে না প্রবলেম হয়, রাত্রি হয়ে গেলে পরে আমার অনেকটাই সমস্যা হয়ে যায়, কারণ আমাকে আবার পরের দিনকে জয়েন করতে হয় অফিসে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওদিকে 12টা-1টা করতে প্রবলেম হয় আর কি। যাই হোক, এই তো আস্তে আস্তে জয়েন করছেন অনেকেই। প্রসেনজিৎ মাইতি বলছেন, কেমন আছেন দিদি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আচ্ছা, এই তো জয়েন করছেন অনেকেই দেখতে পাচ্ছি। চটপট একটু জয়েন করে যান, তাহলে আমি শুরু করে দেবো। আর যারা এখন জয়েন করতে পারবেন না, তারা তো অপশান তাদের আছেই। তনিমা রয়চৌধুরী এসে গেছে, চুলিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমি দেখুন বেশিক্ষণ ওয়েট করলাম না, 2-3 মিনিট আমি ওয়েট করলাম। এবার আমি শুরু করব। কেন বলছি না, যদি আমি এখন দেরি করি, ওয়েট করি, তাহলে কিন্তু পরে আপনাদেরকে আমি বেশি শোনাতে পারবো না, কারণ আমি একটা 11টার পর বেশি করতে আমার একটু প্রবলেম হয়ে যাবে, সেই কারণেই। যাই হোক, তা যারা ধরুন এখনো আসতে পারেননি, তারা আস্তে আস্তে জয়েন করুন, কোনো চাপ নেই। অনিন্দিতা মুখার্জি বলছেন হাই। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে তো কোনো চাপ নেই, পরে আপনারা আস্তে আস্তে সময় সুযোগ মতন দেখে নেবেন, শুনে নেবেন আর কি, রেকর্ডেড প্রোগ্রামটা শুনে নেবেন। ঠিক আছে, আস্তে আস্তে অনেকেই জয়েন করে গেছেন, 12জন দেখতে পাচ্ছি অলরেডি আছেন। তৃষা বলছে হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি স্টার্ট করছি। প্রথমেই জানাই, আজকের দিনটা কিন্তু একটা খুব মাহাত্ম্যপূর্ণ, বিশেষ একটা দিন। হয়তো আপনারা সবাই জানেন, বা কেউ যদি না জানেন তার জন্য জানাচ্ছি আমি। সুদীপ্তা মিত্র বলছেন হ্যালো দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, কারণ কি, আজকে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি। ন্যাচারালি আজকের দিনটা একটা খুব ভালো দিন। শম্পা মণ্ডল শুরু করে দেবে। হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি, সেটাই শুরু করে দিয়েছি অলরেডি আমি। তা আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি, এত একটা ভালো দিন, যার জন্য আজকের দিনটা আমার একটু প্রবলেম ছিল, তবুও আমাকে আজকে স্লটটা বলাতে আমি বললাম ঠিক আছে, আজকের দিনটাকে আমার ভীষণ একটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে আজকের দিনটা আমি ঠাকুরের কাছে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা হলো, অনিন্দিতা মুখার্জি রামকৃষ্ণ বার্থডে অ্যানিভার্সারি। হ্যাঁ, একদমই, রামকৃষ্ণদেবের আজকে 189তম জন্মতিথি। আচ্ছা, মধুমিতা চক্রবর্তী বলছেন হ্যালো। হ্যাঁ দিদি, গুড ইভিনিং। আচ্ছা, যেটা বলছিলাম, আমি আগে যেটা গত মাসে একটা লাইভে আমি বলেছিলাম, জয়রাম বাটি, আমি প্রথমেই চেষ্টা করি একটা ঠাকুরের গল্প, আমি আগেই বলেছি। হ্যাঁ, আমাদের রহরাতেও শোভাযাত্রা বেরিয়েছিল। হ্যাঁ,
আচ্ছা, আমি আগেই সবাইকেই বলি যে আমি সাধারণত চেষ্টা করি প্রথমে একটা অন্তত হলেও ঠাকুরের একটা ঘটনা বা কোনো জায়গা, কোনো মাহাত্ম্য যেখানে আমি জানি বা শুনি বা দেখেছি, সেটা দিয়ে আমি শুরু করি বলা। আর আপনারাও আমাকে বিভিন্নভাবে জানিয়েছেন যে হ্যাঁ আপনারাও শুনতে চান, সেই জন্য সেই সাহস পেয়েই আপনাদের কাছ থেকে সাহস পেয়ে আমি আপনাদের শোনাবার চেষ্টা করি। শ্রীময়ী ব্যানার্জি বলছে, হাই, একদম শ্রীময়ী ব্যানার্জি, আছে তুমি থাকো, তোমার একটা বিশেষ ঘটনা আমি জানাবো, যেটা নাকি আমি নোটিফিকেশনে বলেছিলাম আজকে, যে অনেকেই বিশ্বাস করে না বা সন্দেহ প্রকাশ করে যে আত্মা আছে বা নেই, বা এই ধরনের কিছু ইনসিডেন্ট কি এখনো ঘটে, তাদের আজকে আমি মানে চক্ষু কর্ণ বা শ্রবণেন্দ্রিয় দিয়ে শুনিয়ে আমি বিবাদ ভঞ্জন করাবো তোমার আজকে ঘটনাটা। আজকে তোমার ঘটনাটা আমি বলবো, তবে ফার্স্ট না, একটু পরে, ঠিক আছে? আর তোমার ঘটনাটা যে শুনবে সে আজকে শিহরিত হবেই, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা, এত টাটকা ঘটনা, আমি আশা করি এরকম ঘটনা কেউ শুনেছি কিনা আমি জানি না, আমি অন্তত শুনিনি। ঠিক আছে, তুমি থাকো সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে ঠাকুর রামকৃষ্ণদেবের আজকে যেহেতু জন্মতিথি, আমি তার একটা ঘটনা, তার একটা ব্যাপার আমি বলবো। সেটা হলো, আমি আপনারা অনেকেই জানেন যে গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি জয়রামবাটি কামারপুকুর গেছিলাম। তা সেখানে গিয়ে এবারে আমি অনেকবারই গেছি, একাধিকবার গেছি, বহুবার বলা যেতে পারে গেছি, এবং আমি যাইও, সময় পেলেই আমি যাই। ইতালিদি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, আমি সেখানে ভীষণভাবে যাই, কিন্তু এবারে একটা অন্য রকম ছিল। মানে শুধুমাত্র ঠাকুরের মানে জয়রামবাটি আর কামারপুকুরে মেন মন্দির দর্শন নয়, আমি এবার আলাদা করে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম ভিটে শুধু বলবো না, ঠাকুরের যেখানে ভীষণভাবে আনাগোনা ছিল, সেটা হচ্ছে হৃদয়, তার যে ভাগনা, তার বাড়িতে আমি গেছিলাম। এবার গেছিলাম বলতে ইতালিদি বলছে, হ্যাঁ রে শুনছি, হ্যাঁ দিদি শোনো। আচ্ছা, সেইখানে আমি গেছিলাম, গিয়ে এবার আমি ঠাকুর রামকৃষ্ণদেবের যে ভাগনা হৃদয়, আপনারা সবাই জানেন হৃদয় মুখার্জি, তার নাতির ছেলের সঙ্গে আমি কথা বলেছি, এবং নাতিও এখনো বর্তমান, তার বয়স 90 ঊর্ধ্ব, প্রায় 92 থেকে 95 বছর তার বয়স। তার তিনি তখন মানে রেস্ট নিচ্ছিলেন দুপুরবেলা বলে, 3টে বাজে, 2:30-3টে বাজে, তাকে ডাকে নিয়ে তার ছেলের সঙ্গে মানে ভীষণভাবে মানে একাত্ম হয়ে আমরা কথা বলার সুযোগ, আমার সৌভাগ্য এবার হয়েছে। এটা কোনো বছর আমার হয়নি, এতবার আমি গেছি। তার কাছ থেকে আমি কয়েকটা জিনিস জানতে পেরেছি, তাদের মন্দির সম্পর্কে, ঠাকুর সম্পর্কে। তারই একটা ছোট্ট ঘটনা আমি আগের দিন বলেছিলাম, বলবো পরে। জয়রামবাটিতে যেমন বলেছিলাম যে সিংহ বাহিনীটা মাহাত্ম্যটা মায়ের, তেমনি এখানকার ঘটনাটা আমি আজকে বলবো। কিন্তু যেহেতু আজকের দিনটা ঠাকুরের জন্মতিথি, সেই কারণে আজকের দিনটাতে আমি সেই ঘটনাটা বলে শুরু করব। আশা করি আপনাদের তাদের কোনো আপত্তি হবে না বা ভালো লাগবে। আমি যখন ওখান থেকে ফিরছিলাম জয়রামবাটি থেকে কামারপুকুরে, তখন ওই রাস্তার মধ্যেই যে গাড়িটা আমি ঠিক করেছিলাম, সেই মানে মানে গাড়ির যে চালক ছিলেন, তিনি আমাদের সেখানে নিয়ে গেছিলেন। ওই বাড়িটা হচ্ছে হৃদয় ভবন বলে, এখনো সুন্দরভাবে আছে, এবং যে পুরোনো বাড়িটা তো ওইভাবেই কাঁচা সুন্দরভাবে রাখা আছে, আর নতুন বাড়িও পাশে হয়েছে। তার পাশে দেখলাম দুর্গা মণ্ডপ, যে দুর্গা মণ্ডপে আমরা গেছিলাম, সেই দুর্গা মণ্ডপের কাহিনীটা আমি বলবো। ওই দুর্গা মণ্ডপে আমি গিয়ে দেখলাম যে একটা দুর্গা ঠাকুরের ছবি আছে, আর ঘট আছে, আর ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের ছবি আছে। এবার যে বলছিলাম যে হৃদয় মুখোপাধ্যায়, মানে ঠাকুরের যে হৃদয় বলে যাকে ডাকতেন, তারই নাতির ছেলে উপস্থিত, তিনি আমাদের সব বললেন, মন্দিরে নিয়ে গিয়ে বসালেন, বললেন যে ওই যে মন্দিরটা দুর্গা ভবন বলে পরিচিত, ওই মন্দিরটাতে ঠাকুর রামকৃষ্ণদেব নিজে একটা সময় দুর্গা পুজো করতেন প্রতি বছর। যখন ঠাকুর অসুস্থ হয়ে পড়েন, আমরা সবাই জানি, কাশীপুর উদ্যান বাটিতে উনি এসেছিলেন, থাকতেন, মাও তখন ওখানে থাকতেন, মানে সারদা দেবী। তখন ঠাকুর ভীষণ অসুস্থ, 1 বছর, তিনি আসতে পারছেন না, মানে উঠতে পারেন না, আসতে পারেন না, এরকম অবস্থা। তখন হৃদয় বলছে যে মামা, এই সবটাই কিন্তু আমি শুনেছি ওনার কাছ থেকে, যে যার মুখ থেকে শুনেছি, ঠাকুরের হৃদয়ের নাতির ছেলে, তার কাছ থেকে কিন্তু আমি শুনেছি, শুনে আমি বলছি। তখন ঠাকুরকে বলছেন, মামা তুমি তো এবার এত অসুস্থ, তো এবার বরং আমি ওখানে পুজোটা করছি না, দরকার নেই, এবার পুজোটা বন্ধ থাক,
তুমি আবার সুস্থ হও, তারপর পুজো হবে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, না তুই কি বলছিস, আমাদের এত বছরের পুজো তুই বন্ধ করে দিবি? না, এটা হতে পারে না, তুই যা, তুই গিয়ে তুই একা পুজোটা কর। তখন উনি বলছেন যে আমি পুজো করব, তাহলে মানে তোমাকে সেবা কে করবে? মামি একা তোমাকে পারবে? তুমি এরকম অসুস্থ। বলছে তোকে কিছু ভাবতে হবে না, তোর মামি আছে আর যারা এখানে আছে সব আমার কিচ্ছু হবে না, তুই যা পুজোটা কর। তখন হৃদয় বলছে যে মামা, আমি যে পুজো করব, আমি তো কিছু জানি না পুজো ব্যাপারে, আমি তো পুজো করতেই পারি না, তুমি করতে, আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমি তো পুজো জানি না। তখন ঠাকুর বলেছিলেন যে দেখ, পুজো জানার জন্য অনেক কিছু নিয়ম কানুন জানতে হয় না, তুই ভক্তি ভরে মাকে ডাকবি আর চোখের জলে মাকে মনের কথা জানাবি, মাকে পুজো কর, দেখবি তোর কোনো কষ্ট হবে না, তোর কোনো ভুল ভ্রান্তি হবে না, মাসটাকে তোর পুজোকে নেবেন, তোর দেখবি তোর কোনো কষ্ট ভুল ভ্রান্তি হবে না। তখন বলছে ও, তখন ওর মন সন্দেহর মন, যদি তো জানে না হৃদয়, সে বলছে মামা, আমি যে যাব পুজো করব, কিন্তু তুমি এত দূরে, তুমি কি করে জানতে পারবে যে আমার পুজোটা ঠিক হলো কি না? আর তুমি যতক্ষণ না বলবে যে আমার পুজোটা করা ঠিক হয়েছে, ততক্ষণ আমি শান্তি পাবো না, আমি অত দূরে থেকে আমি খুব কষ্ট পাবো, তাহলে কি হবে? তখন ঠাকুর বলছেন, ঠিক আছে, তোকে এত ভাবতে হবে না, তুই যখন পুজো করবি সেই সময় দেখবি কোনো এক সময় পুজোর 4 দিনের মধ্যে আমি ঠিক তোর কাছে পৌঁছে যাব। তখন হৃদয় বলছে যে এটা কখনো হয় নাকি, মামা এত অসুস্থ, আর মামা কিনা পুজোর মধ্যে পৌঁছে যাবে? আর সব থেকে বড় কথা হলো যে তখনকার দিন কিন্তু আজকের দিনের মতো ভাবলে চলবে না। এই যে আরামবাগের যে গোঘাট থেকে যেখানে যেতে হয়, সেই আরামবাগ গোঘাট অঞ্চলটা, হুগলিটা কিন্তু অনেকটা দূর। সেই সময় মানে কিন্তু কলকাতা থেকে, কাশীপুর কলকাতা থেকে ওই হুগলি মানে আরামবাগ যাওয়া কিন্তু একটা মুখের কথা ছিল না, অনেক সময় লাগতো, কারণ পায়ে হেঁটে যেতে হতো। সেই কারণে ঠাকুর মানে হৃদয় ভীষণ অবাক হয়ে গেছে, বলছেন তুমি কি বলছো, তুমি এই সরি তুমি এই শরীরে তুমি যাবে? এটা তো হতে পারে না, তুমি আমাকে ভুলভাল বলছো। তখন উনি বলছেন যে না, তুমি চিন্তা করিস না, তুই দেখ না, আমার উপর ভরসা রাখ, দেখ ঠিক হয়ে যাবে। এই বলার পর তো কোনো মনে ভরসা নিয়ে হৃদয় চলে গেছিল ওই কামারপুকুরে, গিয়ে উনি শুরু করেছিল পুজো করা। এবার কি হয়েছে, পুজো করতে করতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আর সব থেকে বড় কথা হলো ওই পুজোটা হতো ঘটে পটে। আমাকে দেখিয়েওছিলেন ওই হৃদয়ের যে মানে চতুর্থ জেনারেশন, উনি আমাকে দেখিয়েছিলেন যে একটা বড় যে মানে পটটা রয়েছে, মানে ছবিটা রয়েছে মা দুর্গার, সেইটা আর যে ঘট রয়েছে, এই ঘট দুটোই কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের হাতে প্রতিষ্ঠা করা ছিল। এবার হচ্ছে কি সরি এবার হচ্ছে কি ওই যে মানে ঘটপটে পুজোটা ও গিয়ে মানে হৃদয় গিয়ে শুরু করলো, ষষ্ঠী চলে গেল, সপ্তমী চলে গেল, হৃদয় মনে করছে মামা তো আমাকে বলে দিল যে তুই যা, তুই পুজো কর, হয়ে যাবে, আমি ঠিক তোকে তো পৌঁছে যাব। কোথায়, মামা তো আসতে পারবেই না, আর আমার তো মানে মনে শান্তি হবে না যে কি করে এরকম ভাবে পুজোটা আমি ঠিক করছি কিনা, আমার তো মনে একটা শান্তি হবে না। তারপরে এই ভাবতে ভাবতে পুজো করছে, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, অষ্টমী গেল। অষ্টমীর সন্ধেবেলা যখন সন্ধি পুজো হচ্ছে, সেই সন্ধি পুজোর সময় ও সন্ধি পূজা আরতি করছে হৃদয়। আরতি করতে করতে হঠাৎ হৃদয় দেখতে পাচ্ছে যে যে মায়ের ছবিটা তার ঠিক পিছন দিকে, মানে পাশে আর কি, মানে পেছন দিকটায় মামা দাঁড়িয়ে আছে, মানে ঠাকুর রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন খালি গায়ে, ধুতি পরা, উনি দাঁড়িয়ে আছেন হাত জোর করে, আর বলছেন এরকম করে যিনি দাঁড়িয়ে থাকতেন ওরকম ভাবে, মানে সব তো ঠিক আছে, তথাস্তু। দেখে তো মানে হৃদয়ে সারা দু চোখ দিয়ে শুধু জল পড়ছে, আর বলছে মামা তুমি এসে গেছো, মামা তুমি এসে গেছো, আরতি করবে কেউ, শুধু মুখ থেকে এই কথা বেরোচ্ছে। আর
দেখছে উনি স্থির হয়ে আছেন, উনি কিন্তু কোনো কথা বলছেন না। তারপরে উনি বলছেন হৃদয় নাকি বলেছিলেন, মামা তুমি তো এত অসুস্থ, তুমি কি করে এত দূর থেকে এসে পেলে এই সময়? তুমি কি করে, কবে থেকে, কখন তুমি বেরোলে, কখন এলে, তুমি কি ভালো হয়ে গেছো? এই বলে সব যেটা আরতি করছিলেন সব রেখে দিয়ে দৌড়ে গেছে মামাকে জড়িয়ে ধরার জন্য। যেই মামার কাছে জড়িয়ে মামাকে এরকম ধরতে গেছে, দেখছেন আস্তে আস্তে বিলীন হয়ে গেলেন ঠাকুর, মিলিয়ে গেলেন পিছনে, ওই ঘরটার মধ্যেই মিলিয়ে গেলেন। যারা দেখছেন তারা জানবেন, ওই যে মন্দিরটা যেখানে মায়ের ওই ফটোটা আছে, পট আছে, আর তার সামনে ঘট আছে, তার পিছনে কিন্তু দেওয়াল, ওখান দিয়ে কিন্তু বেরোবার কোনো রাস্তা নেই। সেই কারণে আস্তে আস্তে কোথায় যে ঠাকুর বিলীন হয়ে গেলেন সেটা কেউ জানতে পারল না। আর সব থেকে বড় কথা, যারা পুজো দেখছিল তারা কিন্তু কেউ ঠাকুরকে দেখতে পাননি, শুধু দেখতে পেয়েছিলেন হৃদয় একাই। তিনি একাই দেখেছিলেন। আর দেখে তাকে যেহেতু ঠাকুর কথা দিয়েছিলেন, তুই যা, তোর পুজো আমি এক সময় ঠিক পুজোর মধ্যে তোকে দেখা দেব, সেই দেখাটা উনি দিয়েছিলেন, কথা রেখেছিলেন। এইটা ভেবে হৃদয় তখন শুধু আকুলি বা বিগুলি করে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তুমি আমার কথা এইভাবে রাখলে, তার মানে কি আমি সত্যি সত্যি সব কিছু ঠিকঠাক করতে পেরেছি? তুমি আমাকে কোনো মানে আমার ভুল হয়নি তো? বলে শুধু চোখের জল ফেলে ঠাকুরকে শুধু ডাকতে লাগলেন, তুমি মানুষ নও, তুমি ভগবান। কারণ তুমি না হলে কখনো একটা মানুষ কলকাতা থেকে এত দূরে একই সময় ওইখানে আসতে পারে না। সেই যে দুর্গা মণ্ডপটা যেখানে আমি দেখে এসেছি, যারা গেছেন তারা সবাই জানবেন, ওই দুর্গা মণ্ডপে যেখানে ঠাকুর পুজোটা করেছিলেন, হৃদয় ছিলেন, সেই খানটাতে কিন্তু এখনো ওই ঘটপটে আজও পুজো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখনো কি পুজো হয়, উনি বললেন হ্যাঁ। একদিন ওনার বাবা মানে ওই হৃদয়ের যিনি একদম নাতি, মানে থার্ড জেনারেশন ছেলের ছেলে, তিনি করতেন, তিনি এখনো জীবিত অবশ্য, কিন্তু এখন যেহেতু উনি বয়স হয়ে গেছে বলে উনি পারেন না। তার ছেলে, যার সঙ্গে আমার কথা হলো, মানে ওনার মানে হৃদয়ের থার্ড জেনারেশন, মানে হৃদয় মুখোপাধ্যায়ের ছেলের ছেলে হচ্ছেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, তিনি এখনো জীবিত, যার কথা বললাম 90 ঊর্ধ্ব তার বয়স। আর তিনি কিন্তু এখন নাকি সকলের সঙ্গে কথা বলেন, ঠাকুর সম্পর্কে আরও অনেক কাহিনী নাকি তিনি এখন বলতে পারেন। কিন্তু আমার তার সঙ্গে দেখা কথা বলার সৌভাগ্য হলো না, কারণ যেহেতু দুপুরবেলা তিনি ঘুমোচ্ছিলেন বলে আমি তাকে ডাকতে সাহস পেলাম না, অত একটা বৃদ্ধ মানুষকে ওই সময় ডেকে বিরক্ত করা। যাই হোক, ওনার ছেলে ফোর্থ জেনারেশন, তার কাছ থেকে আমি সব শুনলাম। উনি কিন্তু আজও ওই পুজোটা করেন, ওনারা পুজো করেন, এবং ওই পুজো এত সুন্দরভাবে মানে গ্রামের মধ্যে নাকি ওই পুজোর কটা দিন ভীষণভাবে সবাই অনুভব করেন যে আজও ঠাকুর রামকৃষ্ণদেব ওই পুজোতে আসেন, তিনি থাকেন, মানে এই রকম নাকি ওইখানকার ঠাকুর এতটাই জাগ্রত। আর তার পাশে আরেকটা মন্দির আছে, ঠিক তার পাশেই ওনাদের মানে ওনাদের ওই মানে উঠোন বলা যায়, তার মধ্যে আরেকটা মন্দির আছে। সেই মন্দিরে আবার আরও সব ঠাকুর আছেন, তার মধ্যে একটা বড় শালগ্রাম শিলা আছেন। সেই শালগ্রাম শিলাটাও নাকি ঠাকুর রামকৃষ্ণদেব একসময় কাশী গিয়েছিলেন তীর্থ করতে আর কি। সেখানে গিয়ে তৈলঙ্গ স্বামী, আপনারা জানেন সবাই যে চলন্ত শিব যাকে বলা হতো, ভারতের সাধকদের মধ্যে এক মহাপুরুষ বলা যেতে পারে তৈলঙ্গ স্বামী, তার সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেখা হয়েছিল। রামকৃষ্ণদেবকে দেখে বলেছিলেন, তুই এখানে এসছিস, শোন তুই তাহলে এই কাশী থেকে নে ধর, বলে একটা শালগ্রাম শিলা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এটাকে ধর, এটা নিয়ে গিয়ে তুই তোর কাছে মন্দিরে প্রতিষ্ঠা করিস। সেই শালগ্রাম শিলাটা এনেও উনি ওই যেটা বললাম দুর্গা মণ্ডপ বলে যে মণ্ডপটায় পুজো হয় এখন, যে মন্দিরটা তার পাশে আরেকটা ঘর মানে করা আছে, সেখানে একটা মন্দির, রোজ নিত্য পুজো সেখানে হয়, সেখানে সিংহাসনে আজও সেই শালগ্রাম শিলাটা প্রত্যেক দিন পূজিত হয়। আমার সেটা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেবী ওখান তৈলঙ্গ স্বামীর হাত থেকে পাওয়া শালগ্রাম শিলা। আমার তারও যে কি ভীষণ মানে সে তার মূল্য সেই শালগ্রাম শিলাটা মানে ভেবে পাওয়া যায় না। সকলে বলেন যে এই শালগ্রাম শিলাটা হচ্ছে ধন্য একটা নাকি নারায়ণ চলন্ত শিব দিয়েছিলেন, এক রাম, যিনি রাম তিনি কৃষ্ণ, তার হাতেই দিয়েছিলেন শিব
জ্বলন্ত শিব ওই শালগ্রাম নারায়ণকে, মানে একটা মানে যোগ যেটা বলে মহাযোগে ওই জায়গা ওই মন্দির আজও নাকি পূর্ণতীর্থ হয়ে আছে। ওই ধুলি নাকি ভীষণভাবে মাহাত্ম ওই জায়গাটা। যারা গেছেন তারা জানেন। আমি যেহেতু এতবার গেছি, বহুবার গেছি, কিন্তু এবারের মতো এত ভালো করে এই জিনিসগুলো জানতে পারিনি বা এখানে যেতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি। এবার আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তাই জন্য আজকে ঠাকুরের জন্মদিন, 199তম জন্মদিনের এই মহান দিনে আমি এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, তবে আমার বলতে পেরে খুব ভালো লাগলো, আপনাদের জানাতে পেরে আমার খুব ভালো লাগলো, এটুকু বলতে পারি। আচ্ছা, আমি একটু দেখে নিই। তালিদি বলছেন মাহাত্ম সূক্ষ্ম দেহে মাহাতারা সূক্ষ্ম দেহে সর্বত, একদম একদম, মানে তার সশরীরে, শরীর এক জায়গায় আর মন তাদের আরেক জায়গায়, আত্মা তাদের আরেক জায়গায় বিরাজ করে। স্বয়ং রামকৃষ্ণদেবের তো এই ঘটনাটা আমি জেনে তো ভীষণভাবে অবাক হয়, আমি জানতাম না এই ঘটনাটা। আচ্ছা, তনিমা রয়চৌধুরী বলছে সূক্ষ্ম দেহারি যুগাবতার, একদম যুগাবতার। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে ভেরি নাইস অ্যান্ড গ্রেট স্টোরি, একদম আমার ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য দারুণ ঘটনাটা শম্পা মণ্ডল বলছেন। হ্যাঁ, সেই জন্য আজকে আমি এই ঘটনাটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আজকের দিনটার জন্যই আমি এই ঘটনাটা বললাম। সর্বাণী মিত্র বলছে খুব ভালো লাগলো। আচ্ছা, দারুণ লাগলো ঠাকুরের ঘটনাটা। অনিন্দিতা মুখোপাধ্যায়, ঠাকুরের অনেক ঘটনা আছে, একদম ঠাকুর রামকৃষ্ণদেবের ঘটনা তো মানে বলে শেষ করা যায় না। তবে যেটা আমি মানে কামার পুকুরে গিয়ে এই ধরনের ঘটনা আমি জানতে পেরেছি বলে আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। এবং এই যে হৃদয়ে যিনি ছিলেন ঠাকুরের ভাগনা, যাকে হৃদয় ঠাকুর বলতেন, তার যে মানে ডাইরেক্ট তার যে জেনারেশনের লোকেদের সঙ্গে আমি এগুলো কথা বলতে পেরেছি, এটা আমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে একটা নিজেকে আমার খুব ধন্য মনে হয়েছে, মানে আমার মনে হয়েছে, আমার নিজের থেকে মনে হয়েছে। যাই হোক, কল্পনা পাল বলছেন মনটা ভরে গেল, একদম। যার জন্যই তো আমি আজকে ফার্স্ট এই ঘটনাটা বলে শুরু করব বলেই ভেবেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনারা কার কেমন লাগলো সবাই জানান, আমি পরে সব দেখে নেব। আর এবার আমি ঘটনাটা যাব নেক্সট আস্তে আস্তে ভৌতিক ঘটনাগুলো বলতে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে তো আমি যেটা মানে নোটিফিকেশনে জানিয়েছিলাম, সেই মানে মারাত্মক ঘটনা তো আমি দেখলেন আপনারা যে আমার এখনো গ্রুপে আছে এখানে লাইভে শ্রীময়ী, তার ঘটনা তো বলবোই। তার আগে আমি অন্য দুই একটা ঘটনা বলে নিই, তারপর ওর ঘটনাটা বলবো। কারণ যারা তার আগে আমাকে বলেছেন পাঠান, তারা ভাববেন কি যে আমি নতুন ঘটনা বলি আর পুরনো ঘটনা বলি না, তা কিন্তু একদমই নয়, ঠিক আছে? আমি যখন যেরকম পাই, তবে এই ঘটনাটা নতুন, অবশ্যই নতুন, যেটা শ্রীময়ীর ঘটনাটা। এই আগের লাইভেও আমাকে, ঠিক আগের লাইভের যে শেষ হলো সেই সময় আমি এই ঘটনাটা আমাকে ও জানিয়েছিল, এবং ঘটনাটা এমন ভয়ঙ্কর আমার মনে হয়েছে যে মানে আপনারা শুনলে বুঝতে পারবেন। সেই কারণে আমি সব ঘটনা ফেলে, কিন্তু ক্ষমা করবেন আমাকে, সেই জন্য অনেকের ঘটনা ফেলে ওই ঘটনাটা আমি আজকে আগে বলবো, তবে আগে না, আমি লাস্টে বলবো। তার আগে আমি অন্য একটা ঘটনা বলে নিচ্ছি। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন আমিও মর্গের ঘটনাটা পাঠাবো। অবশ্যই অবশ্যই, আমি তো আপনাকে বলেছি আপনি যখন ইচ্ছা পাঠাবেন। আপনি তো আপনাকে আমি ফোন নাম্বারও দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যেভাবে হোক আপনি যেভাবে ভালো মনে হয় ফোন করে অর হোয়াটসঅ্যাপ অর মেসেঞ্জারে, যেখানে ইচ্ছা আপনি আমাকে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন, আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, এবার যে ঘটনাটা আমি বলবো সেটা হলো, এটাও কিন্তু যদিও একটা পুরনো ঘটনা, কিন্তু এটা কলকাতা শহরেরই একটা ঘটনা, একদম কলকাতা শহরের। কিরকম ঘটনাটা? এই ঘটনাটা যেদিনকে এই লাস্ট সরস্বতী পুজো গেল, এই সরস্বতী পুজোর দিন আমি গেছিলাম। শ্রাবণী চক্রবর্তী এসে গেছে, এই তো শ্রাবণী চক্রবর্তী এসে গেছে। শ্রাবণী আমার পরে খুব রেগে যাবে আমি জানি, কারণ ওর ঘটনাটাও আমার বলা হচ্ছে না। আমি শ্রাবণী ভীষণভাবে মানে বলছি, আমি বলবো অবশ্যই নেক্সট লাইভে আমি তোর ঘটনা রাখবো, ঠিক আছে? যে ঘটনা তুই আমাকে লাস্টেডগুলো বলেছিস সেটা আমি রাখবো, এবং তার আগে তোর সঙ্গে ফোনে আরেকবার ডিসকাস করে নেবো, ঠিক আছে? কারণ কি, আমি জানি ও আমার ভীষণ রেগে যাবে, কারণ একটার পর একটা দেরি হয়ে যাচ্ছে। আমি বলবোই, হ্যাঁ, কাকিমা কাকুর ঘটনাগুলো, ঠিক আছে? আচ্ছা, আজকে তুই থাক একটু সময় আমার সঙ্গে, এটা দেখ, শোন, তোরও খুব ভালো লাগবে নেক্সট ঘটনাগুলো। আচ্ছা, যেটা বলছিলাম, এই সরস্বতী পুজোর দিন, লাস্ট এই সরস্বতী পুজোর আগের দুদিন আগে
আমাকে রানী রাসমণির বাড়ির অ্যাড্রেসটা দিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম জানবাজার, ঠিক আছে, আমি একদম অ্যাকিউরেট আমি আজকে তোকে জানিয়ে দেবো, ঠিক আছে, একদম জানিয়ে দেবো কিভাবে কিভাবে যাবি, কিভাবে জানিয়ে দেবো আমি। আচ্ছা, যেটা বলছিলাম, এই সরস্বতী পুজোর দিন বা সরস্বতী পুজোর দিন ছিল তার আগের সানডে আমি গেছিলাম বাঘা যতীনে একজনের রিলেটিভের বাড়িতে, অর্থাৎ আমার এক মানে মামা হন, তিনি মারা গেছেন, তার দেখা করতে মামিমার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম, ঠিক আছে। গিয়ে যেহেতু সবাই এখন জানে না যে আমি এরকম লাইভ করি, বা জানে, বা আমি না বললেও অনেক জায়গায় গিয়ে আপনারা জানেন সবাই, আমি বলেওছি অনেকে অনেক জায়গা থেকে আমাকে দেখা করে, "এই আপনি তো এরকম বলেন, ঠিক আছে আমি কিন্তু ঘটনা, এরকম একটা ঘটনা আছে শুনবেন বলবেন", বা এরকম এরকম বিভিন্ন জায়গায় হয়, মানে আমি গেলেই সেখানে ভূত ব্যাপারটা চলে আসে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ইনসিডেন্ট কেউ না কেউ শেয়ার করেন। আচ্ছা, ঠিক এরকমই হয়েছিল, আমি যে মানে মামার কথা বলছিলাম উনি মারা গেছিলেন, তার বাড়িতে আমি দেখা করতে গেছিলাম। মাইমাও ছিলেন হচ্ছে প্রেসিডেন্সি প্রফেসর, রিটায়ার করেছেন, মামাও এরকম, আর তার মেয়েও প্রফেসর। এবার সেই মেয়ে মানে মামার মেয়ে আর কি আমার সঙ্গে দেখা হয়ে কথাবার্তা বলে বলছে, জানো তো এরম এরম ব্যাপার, তুমি তো জানো আমি না, তুমি তো এরকম বলো সব, আমি কিন্তু প্রচণ্ড ভূতকে ভয় পাই। তাই বললাম কেন? তুমি জানো না আমি ভীষণ ভয় পাই। ওর দুটো বাচ্চা জমজ ছেলে মেয়ে আছে, ছোট ছোট, মানে 10 বছর তাদের বয়স, 9-10 বছর বয়স। বলে জানো ওর হাজবেন্ড ব্যাংকের অফিসার, SBI এর, কখনো যদি কোথাও কাজে যায় বা কোথাও বাইরে যায়, ও শাশুড়ি, ওর শ্বশুর মারা গেছেন, বালিগঞ্জে ওর শ্বশুর বাড়ি, আর বাঘাযতীনে বাপের বাড়ি। আমি বাঘাযতীনে গেছিলাম। ও বলছে জানো তো আমি না বাচ্চা মেয়েটা ছেলেটা ওর মানে আম্মা ঠাকুমার কাছে শোয়, বলে আমি যদি ওরা আমার কাছে নাও শুতে আসে ঘরে, আমি একসঙ্গে ওই খাটের মধ্যে শাশুড়ির সঙ্গে দুটো বাচ্চা, আমার ছেলেটা মেয়েটা, আমি এক জায়গায় শুই, আমি ভীষণ ভূতের ভয় পাই। তাই না, তাই নাকি? তুমি একদম ভয় পাও না? আমি বলছি, না ভয় তো না পেলেও কিন্তু এটা ঠিক আছে, এক্সিস্ট করে বা এটা কিছু ভাবলাম, কিন্তু ভয় তোমার মতো এরকম আমার নেই। যাই হোক, ও আমাকে বলছে জানো আমি আরো কেন ভয় পাই? না কেন, তোমাকে একটা ঘটনা আমি বলবো, একটু শুনবে? না হ্যাঁ। তখনও আমাকে বলল ওর শাশুড়ির মানে ওর শাশুড়ির বাবা, শাশুড়ি আছে না এখনো, শাশুড়ির বাবা ছিলেন ডাক্তার। যেহেতু ওরা বালিগঞ্জে, এখনো বালিগঞ্জে থাকে, বালিগঞ্জে ওরা বেশ একটা পুরনো, অনেক দিনকার পুরনো, মানে বনেদি বাড়ির লোক ওনারা। ন্যাচারালি কি সেই সময়কার কথা বলছে, মানে ও শাশুড়ি বাবা, মানে বুঝতে পারছো সবাই যে কতটা বেশ বেশ অনেকটা দিন পুরনো, কারণ শাশুড়ি বাবা, শ্বশুর মারা গেছেন, শাশুড়ি অনেকটাই বয়স হয়েছে, তার বাবা মানে অনেকটাই বেশ আগেকার ঘটনা বলছে। তিনি কিন্তু ওই সময়েও একটা বড় ডাক্তার ছিলেন ওই বালিগঞ্জের, মানে কলকাতার বুকে ওরকম একটা জায়গায়। তবে হ্যাঁ, একটা কথা বলা যায় যে মানে আজকের বালিগঞ্জ কিন্তু সেদিনকার বালিগঞ্জ নয়, এটাকে সবার আগে আমাদের মাথায় নিতে হবে। সেই বালিগঞ্জ আর এই বালিগঞ্জের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। তা ও আমাকে বলছে যে জানো আমার শাশুড়ি আমাকে বলছে, দেখ তুই যে ভয় পাস, এটা আজকের দিনে তুই প্রফেসর, ও নিজে প্রফেসর, তুই প্রফেসর এত বড়, তুই ও বই টই লেখে, বিভিন্ন মানে বই লেখে, হিস্ট্রি বই লেখে, ওর বই পড়ানো হয় কলেজে, তো এরকম আজকের দিনের একটা মেয়ে হয়ে তুই ভয় পাসটাও যেমন ঠিক নয়, তেমনি কিন্তু এই যে ভয় ব্যাপারটা, মানে আত্মা ব্যাপারটা, বা একটা কিছু আছে, সোল, সে ব্যাড হোক অর গুড হোক, কিছু একটা আছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তোকে আমি একটা ঘটনা বলি শুন। ও বলছে না তো, আমার প্রথমেই ভয় লেগেছিল, আমি এমনি ভীতু, তারপর তুমি আমার ভয়ের ঘটনা শোনাবে? বলছে না, ঘটনাটা ভয় ভাবলে ভয়, না ভাবলে না, তুই ওইভাবে নিবি না, তুই মানে সেটাকে একটা চিন্তা করবি, যুক্তি দিয়ে বিচার করে দেখ, কিন্তু ঘটনাটা কিন্তু একটা সত্যি, একটা অদ্ভুত, অবিশ্বাস্য, একটা অলৌকিক। কিরকম হয়েছিল বলছে, সেই ঘটনাটা আমার বাবা বলেছিল, আর মানে যতদিন বাবা জীবিত ছিলেন, এবং উনি মানে ওর শাশুড়ি এখনো জীবিত আছেন, তিনি বলছেন আজ অব্দি এত বয়স হয়েছে আমার, আমি কিন্তু সেই ব্যাখ্যা পাইনি। এবার আপনারা শুনুন কি ঘটনাটা আমি বলছি। যে সময়কার ঘটনা বলছি, আগেই বললাম সেটা অনেক বেশ কিছু বছর আগে, আমি অ্যাকচুয়ালি বছরটা তো অত বছর হিসেব করে বলতে পারবো না। ওর শাশুড়ি তার বাবা, এবং ও বলছে উনি যখন ডাক্তার ছিলেন, বেশ নাম করা ডাক্তার ছিলেন,
আর তখন কিন্তু কলকাতা শহরে আজকালকার মতো অলিতে গলিতে ডাক্তার কিন্তু থাকতো না। ডাক্তার মানে বেশ একটা বড় চত্বর, মানে মহল্লা নিয়ে একটা ডাক্তার থাকতো, বা ম্যাক্সিমাম দুজন ডাক্তার থাকতেন। তার ফলে কি হতো, ডাক্তার কারোর অসুখ হলে ডাক্তার ডাকা মানে কিন্তু বিশাল ব্যাপার ছিল। হোক সেটা কলকাতা, হোক সেটা গ্রামগঞ্জ। গ্রামগঞ্জ হলে তো আরও সমস্যা, শহর হলে একটু কম, তাও সমস্যা ছিল তখনকার, কিন্তু তখনও বেশ সমস্যা ছিল। তা উনি বলছেন সেই সময়কার দিনে বলছি, ওনারা যেহেতু একটা খুব বর্ধিষ্ণু এবং বনেদি পরিবার ছিলেন ওনার বাবা, মানে তো সেই সময় কিন্তু ওনার গাড়ি ছিল ওই ভদ্রলোকের, অত বছর আগে কথা বলছি। কলকাতার মেডিকেল কলেজ থেকে উনি পাশ করেছিলেন। শুধু পাশ করে না, তিনি নাকি মানে পরবর্তীকালে FRCS অনেক কিছু নাকি করেছিলেন। মানে খুব মানে জ্ঞানী গুণী ডাক্তার ছিলেন এবং খুব পসার তার ছিল, মানে খুব ভালো তিনি ডাক্তারি করতেন না, সুনাম ছিল। তা একদিন কি হয়েছিল, সেই সময় কোনো একটা শীতের রাতে ওনার সঙ্গে সবসময় তো পেশেন্ট তো চেম্বারে বসতেন, চেম্বার তো ছিল সেখানে, তো বসতেনই। আর উনি সাধারণত তৎকালীন সময় মানুষের, আমি শুনেছি যতদূর, ডাক্তারদেরও নাকি খুব মানবিক ব্যাপারটা বেশি ছিল। মানে একটু দুস্থ হলে বা কম, মানে পয়সা কড়ি কম থাকলে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করতেন। তারপরে সে ট্রিটমেন্ট শুধু করতেন না, পারলে ওষুধপত্র থাকলে সেটা দিয়ে দিতেন। তারপরে যদিও বা কারোর থেকে কিছু নিতেন, সেটাও খুব কম, তখনকার দিন অনুযায়ী কম তো কম, তারও কম পয়সা নিতেন। এরকম একটা খুব নাকি মানব দরদি, জনদরদি ডাক্তার উনি ছিলেন, ওই ওর শাশুড়ির বাবা। এবার কি হলো, একটা সময় তখন শীতকাল ছিল, তখন ও শাশুড়ি তখন বিয়েও হয়নি, সেরকম একটা সময়, মানে কত বছর আগের কথা বলছি। বলছে বাবার একদিন কি হয়েছে, রাত্রিবেলা মোটামুটি তখন বাজে 11টা 11:30 বাজে। কলকাতা শহর হলেও সেই সময় একটা মোটামুটি ফাঁকাও হয়ে যেত রাত্রি 10টার পরে। একে শীতের রাত, প্রায় 11টা 11:30 বাজে। উনি শোবো করছেন বা বাড়িতে ভিতরে আছেন, ওনার দরজা কেউ নাড়ছে। তা ওনার বাড়িতে যিনি থাকতেন, দেখাশোনা করতেন, ভদ্রলোক ছিলেন, তিনি দরজাটা খুলে দিয়েছেন, দিয়ে বলেছেন কি হলো। তখন বলছেন, তোমার মানে ইশারাতে বলছেন উনি যে একে ডাকো, তোমার মানে ডাক্তারবাবুকে ডাকো। তখন উনি বলছেন যে, মানে যিনি বাড়িতে থাকতেন, যিনি দরজা খুলে দিয়েছেন, তিনি বলছেন যে এত রাত্রে ডাক্তারবাবু তো কোথাও যাবেন না। তখন তারাও কি, মানে এই ভদ্রলোক যিনি, তিনিও কিন্তু খুব ভালো, মানে কি বলবো, বাড়ির লোককে খুব ভালোবাসতেন। মানে ডাক্তারবাবুকে ছোট থেকে দেখেছেন, রাত্রিবেলা কোথাও যেতে দেবো না, এরকম একটা তার মানসিকতা ছিল। তিনি বলছেন যে না, এত রাত্রে ডাক্তারবাবুকে ডাকা যাবে না, তুমি এসো, কালকে দেখা যাবে, কালকে সকালে চেম্বারে এসো। তখন উনি বলছেন যে না, তখনই কথা বলেছেন, প্রথমে কথা বলছিলেন না, তারপরে কথা বলে বলেছেন তুমি ডাকো, খুব দরকার ডাক্তারবাবুকে আমার। তখন উনি বলছেন যে, মানে যিনি দরজা খুলেছেন, যে মানে বারবার দেখাশোনা করতেন, কাজ করতেন, বাড়িতে কাজের হিসেবেই তিনি থাকতেন, তিনি বলছেন যে তুমি ডাকা তো যাবে না, কারণ মানে ডাক্তারবাবুর এখন এত রাত হয়েছে, তিনি শুয়ে পড়েছেন, এখন কিছুতেই আমি ওনাকে ডাকতে পারবো না, উনি যাবেনও না। তখন উনি বলছেন ডাক্তারবাবুকে একবার ডাকো, আমি বলছি, দেখো ডাক্তারবাবু ঠিক যাবেন, ডাক্তারবাবু তেমন মানুষ নন। এই কথা কাটাকাটি হওয়াতে কি হলো, ডাক্তারবাবু ভেতর থেকে শুনতে পেয়েছেন, পেয়ে তিনি এগিয়ে এসেছেন, যে কি হলো গো, তুমি কাকে এরকম বলছো বলে ওনার সঙ্গে বলেছেন, কে এসছে বলে ওনাকে বলেছেন। তখন উনি বলেছেন দেখুন না, দেখো না, এরকম ভাবে একজন এসছেন, এত রাতে তোমাকে ডাকছেন, কি ব্যাপার দেখো তো, কি শরীর টরীর খারাপ হয়েছে দেখো। তখন উনি বলছেন যে ঠিক আছে, তুমি এরকম কেন, ওনাকে একটু বসতে বলো, কেন শরীর তাড়িয়ে দিচ্ছ কেন, ওনাকে বসতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি বলে ভিতর থেকে জামা কাপড় মানে একটু ডাক্তারবাবু তো একটু ঠিকঠাক করে উনি বাইরে এসছেন, মানে একটা জাস্ট করে উনি এসছেন চাদর টাদর গায়ে দিয়ে। তখন উনি বলছেন, ওই লোকটি তখন বলছেন যে ডাক্তারবাবু আপনি এক্ষুনি আমার বাড়িতে চলুন। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে আমার স্ত্রী খুব অসুস্থ, শুধু অসুস্থই নয়, মানে শয্যাশায়ী, সে মানে খুব অসুস্থ, যদি আপনি এখন না যান কি হবে বলা যাচ্ছে না। তখন উনি বলছেন দেখুন এত রাত্রে তো আমি যাই না, তবে একটা কথা আপনাকে বলছি,
আপনি একটা কাজ করুন, আমি কি হয়েছে বলুন, আমি একটু ওষুধ টষুধ দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান, আজকে রাতের মতো আপনি ওনাকে রাখুন, কালকে দেখা যাক, আমি কালকে যাব, গিয়ে দেখছি কি করা যায়। তখন উনি বলছেন, মানে চট করে উনি মানে মানে উপুু হয়ে পড়ে গেছেন, পড়ে বলছেন, মানে প্রায় ডাক্তারবাবুর পায়ে ধরে এরকম একটা ভাব, কিন্তু পা ধরেননি ডাক্তারবাবু। তখন ডাক্তারবাবু বলছে, আপনি এরকম করছেন কেন? বলছে, না আমার স্ত্রী খুব অসুস্থ, আপনি না দেখলে স্ত্রী, আমি বলতে পারবো না, আপনি না দেখলে আমার স্ত্রী বোধহয় বাঁচবে না। এরকম করাতে যা হয়, উনি এমনি খুব ভালো মানুষ ছিলেন, ভীষণ দরদি মানুষ ছিলেন। উনি তখন বলেছে, মানে ওর মানে শাশুড়ির বাবা, উনি বলছে ঠিক আছে, আপনি বলুন কোথায় আপনার বাড়ি, আপনি আমাকে বলুন অ্যাড্রেসটা, আমি জেনে নিচ্ছি, আর একটু পরে আপনি যান, আমি রেডি হয়ে যাচ্ছি। তখন উনি বলেছেন যে এরকম ভাবে আমার বাড়ি যেতে হবে বলে ডাক্তার উনি মানে চলে গেছেন। তখন এই যে ভদ্রলোক দরজা বন্ধ করে গেছে। এবার ডাক্তারবাবু একটুখানি রেডি হয়ে, রাত্রি তখন 11টা 11:30 বাজে, ন্যাচারালি তিনি যাবেন, একটা জামা কাপড় পরে তিনি যাবেন, তো ভালো একটা ডাক্তারের ড্রেস যা পরার বা কিছু একটা, তখন রেডি হয়ে সব তার ব্যাগ ট্যাগ নিয়ে সব যা কিছু নিয়ে উনি রেডি হয়ে গেছে। এবার ওই অ্যাড্রেস খুঁজে, তখন তো মানে রাস্তাঘাট এত গাড়ি ঘোড়া এরকম ছিল না, এত আলো পালোও ছিল না, বলছে অন্ধকার রাস্তার মধ্যে কোনোভাবে গাড়ির যে মানে ড্রাইভার যে সেও ওনার বাড়িতেই থাকতে মানে অনেক মানে ওনার বোনেদি বাড়ি আর কি ছিল, তাকে নিয়ে ওই রাত্রে ডেকে নিয়ে গেছে। গিয়ে দেখেছে একটা এমন জায়গায়, মানে উনি বলেছেন সেই জায়গায় কি একটা গলি, সরু গলি, তা সেখানে আর গাড়ি ঢুকবে না। তা উনি তখন সেখানে গাড়িটা রেখে উনি মানে নিজে ব্যাগ ট্যাগ নিয়ে হেঁটে সে বাড়িতে গেছে। গিয়ে দেখছেন যেই বাড়িটার কথা উনি বলেছিলেন, মানে অ্যাড্রেস অনুযায়ী সেই বাড়িতে গিয়ে উনি দেখছেন যে আশেপাশটা কিন্তু বেশ অন্ধকার, বেশ একদম কোনো আলো টালো নেই, কেমন যেন একটা আমার চুপচাপ। যে বাড়িতে একটা পেশেন্ট এরকম অবস্থা, যার বাড়ির লোক দৌড়ে এসে ডাকতে এসছে, উনি আশা করেছিলেন অন্তত সেই বাড়িতে সেই ভদ্রলোকটি অন্তত বারান্দায় দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে তার জন্য ওয়েট করবেন, যে আসুন ডাক্তারবাবু বা কিছু একটা তো বলবে, তার জন্য ওয়েট করবে। উনি বলছে কি হলো, আমাকে ডাকলো, অথচ সে বাড়িতে কেউ নেই, বাড়িতে মানে বাড়িটা পুরো বন্ধ বলা যেতে পারে, মানে অন্ধকার একটা বাড়িটা বলা যেতে পারে। যাই হোক, উনি তো কোনো মতে মানে একটা একতলা বাড়ি ছিল পুরোনো দিনে, উনি কোনো মতে গেছেন, গিয়ে দরজাটা নেড়েছেন। তা অনেকক্ষণ দরজা নেড়েছেন, নাড়ার পর দেখছি দরজা কেউ খুলছে না। তা উনি ভাবছেন কি হলো, যে পেশেন্টের বাড়ির লোক নেই, কেউ নেই, কোন বাড়িতে আমি এলাম, কি ভুল এলাম বলে অনেকক্ষণ বাদে যখন দেখছি দরজাটা খুলছে না, উনি তখন ব্যাক করেছেন পিছনে, না থাক তাহলে ভুল বাড়ি এসছে, চল দেখি অন্য কোথাও কিনা, বলে তিনি পিছন করে নেমে পড়েছেন, নামতে চাচ্ছেন। নামতে যখন যাবেন তখন উনি পিছন থেকে আওয়াজ পেলেন, খট করে কেউ দরজাটা খুলল। উনি তখন পিছনটা ঘুরলেন, ঘুরে দেখছেন ভেতরটা আধো আলো আধো অন্ধকার, একটা ছোট লাইট জ্বলছে, ছোট্ট লাইট একটা জ্বলছে। দরজাটা খুলেছেন একজন খুব মানে অসুস্থ একজন ভদ্র মহিলা, মানে ভীষণই অসুস্থ, রুগ্ন বলা যেতে পারে, একটা বয়স্ক একজন ভদ্র মহিলা। সেই ভদ্রমহিলার মানে এমন একটা অবস্থা, দরজাটা যে খুলেছেন, খুলে কথা বলবে কে বা কি বা মানে কেন সেটা বলার মতো ক্ষমতা নেই, মানে দরজাটা খুলে উনি বসেও পড়েছেন, মানে এরকম একটা অবস্থা। ওইভাবে দেখি দরজাটা করে উনি তখন সঙ্গে সঙ্গে পিছন ফিরে দৌড়ে গেছেন, গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখছেন উনি বসে পড়েছেন। তখন বলছে হ্যাঁ কি হলো, তখন উনিও না অবাক হয়েছেন, উনি বলছেন হ্যাঁ আপনি, মানে বলতে পারছে না এরকম একটা অবস্থা, মানে বসে পড়ে হাঁপাচ্ছেন, মানে উনি যে ওনার খাট থেকে উঠে হেঁটে এসেছেন, এসে যে দরজাটা খুলেছেন, এইটুকুতে উনি এতটাই কষ্ট বোঝা যাচ্ছিল যে উনি কথা বলতে পারছেন না। তখন ডাক্তারবাবু একটু নিচু হয়ে বসেছেন, বসে ওনাকে ধরে তুলে আস্তে আস্তে নিয়ে খাটে বসিয়েছেন, বসিয়ে বলছে আপনি শোন, জল খান, কথা বলতে, তখন টেবিলে জল থেকে ওনাকে জল খাইয়েছেন, খাইয়ে এবার উনি একটু ধাতস্থ হয়েছেন, হয়ে বলছেন, ইশারায় বলছেন আপনি কে, মানে ডাক্তারবাবুকে দেখে বলছে আপনি কে। তখন ডাক্তারবাবু বলছে আমি কে মানে, আমাকে তো ডেকে আনা হলো যে এখানে কেউ একজন অসুস্থ, একজন ভদ্রলোক, আমি কি ভুল বাড়ি এসেছি, একজন ভদ্রলোক আমাকে ডেকে বললেন যে আমার স্ত্রী খুব অসুস্থ, আজকেই যেতে হবে, নাহলে কি হবে বলা যাচ্ছে না, এক্ষুনি চলুন। তা আমি কি ভুল বাড়ি এলাম?
তখন আর ঘরটা এতটাই অন্ধকার অন্ধকার ছিল, আর ছোট্ট একটা আলো জ্বলছিল, উনি কিচ্ছু ভালো মতো দেখতে পাচ্ছেন না। আর অত রাত তখন প্রায় 11টা, তখন বাড়িতেই বাজে 11টা, 11:30, আস্তে আস্তে প্রায় 12টা, 12:30 বেজে গেছে, বেশ অনেকটাই রাত। ন্যাচারালি উনি কিছু ভালো করে দেখতে বুঝতে পারছেন না, পেশেন্ট উনি কে, কি বৃত্তান্ত, কি হয়েছে দেখার মতো পরিস্থিতি ঠিক নেই। তখন উনি বলছেন যে আমি তো যিনি আমাকে ডাকলেন তার জন্য এলাম, কিন্তু আমি জানি না ভুল বাড়ি এসেছি কিনা, তবে আপনি কে, আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ, আমি তো এসে গেছি এখানে। তখন উনি বলছেন, মানে এতটাই মানে ঘরটা অন্ধকার, একটা ছোট্ট লাইট জ্বলছে, তখন উনি ইশারাতে বলেছেন লাইট জ্বালাতে, যে মানে এরকম করে দেখিয়েছেন লাইট জ্বালাতে। তখন উনি গিয়ে একটা সুইচ, সেই আগেকার দিনে সেই কালো কালো সুইচ ছিল, উনি সুইচটা নামিয়ে উনি নাকি লাইটটা জ্বালিয়েছেন কট করে। লাইটটা জ্বালাতেই উনি, ঘরটা একটু বেশ পরিষ্কার আলো হয়ে গেল, উনি মানে কিনা থতমত খেয়ে গেলেন। বলছে ওই যে দেয়ালে লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে বলছে মানে ওনার মানে ও বলছে শাশুড়ির বাবার মানে তখন আর মানে নিজস্ব কোনো আর নিজের মধ্যে মনে হচ্ছে উনি আর নেই। কেন না, উনি লাইটটা জ্বালিয়ে দেওয়ালে একটা বড় ফটো দেখলেন, যে ফটোটা যার, তিনি ওনার বাড়িতে গেছিলেন ওনাকে ডাকতে, আমার স্ত্রী অসুস্থ, শিগগিরই চলুন বলে। প্রায় 2-3 মিনিট উনি ওখানে ছিলেন বাড়িতে। 2-3 মিনিট তো ওনার সঙ্গে কথা, তার আগেও 2-8 মিনিট ওই বাড়ির লোকের সঙ্গে কথা হচ্ছে, কাজের ভদ্রলোকের সঙ্গে। উনি দেখে মানে আর কোনো কথা বলতে পারছেন না, লাইটটা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, আর উনি ওই শীতের মধ্যে বলছেন উনি নাকি ঘামছিলেন। তখন ওই যে ভদ্রমহিলা উনি বলছেন কি হলো, আপনি বসুন, আপনার কি হয়েছে। তখন উনি বলছেন যে আগে বলুন তো আপনার কি হয়েছে। বলছে আমার, তখন উনি বলেছেন উনি খুব অসুস্থ, উনি কথা বলতে পারছেন না, উনি বিগত মানে ওনার মানে উনি যেটা বুঝতে পারলেন, সবার আগে উনি বলছে আপনি কে, উনি যখন বলেছেন আমি ডাক্তার, তখন বললো আপনাকে এখানে কে ডেকে নিয়ে এলো, মানে কি করে আপনি এখানে এলেন, কি করে জানলেন যে আমি অসুস্থ, এখানে এইভাবে পড়ে আছি আজকে 2 দিন, আমি এইভাবে আছি, উঠে কোনো মতে একটু উঠছে, হয়তো জল খাচ্ছে বা কিছু, কোনো মতে একটু মানে বাথরুম যেতে পারছে কি পারছে না, উনি উঠতে পারছে না, ওরকম ওনার অবস্থা, কেউ দেখার নেই, কারণ ওনার ছেলে মেয়েও কেউ নেই বাড়িতে, কেউ তখন ছিল না, ওনাকে দেখার মতো কেউ নেই। তখন বলছে আপনি কী করে খবর পেলেন, তখন উনি আঙুল দেখিয়ে বলছেন এরকম, ওই ছবিটা দেখিয়ে। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে তার মানে, বলছেন আমাকে তো উনি গিয়ে ডেকে নিয়ে এসেছেন। বলছে এটা কোনো সম্ভব, উনি বলছেন, বলছে উনি তো, বলছে ইনি আপনার কে হন, ডাক্তারবাবু যখন বলেন, বলছে আমার স্বামী, উনি মারা গেছেন আজ থেকে 1.5-2 বছর আগে, আমি বাড়িতে একাই থাকি, কিন্তু ওনার কেউ একজন ভাইপো বা ভাইজি কেউ থাকতেন, কিন্তু সে আর কি প্রায় সপ্তাহখানেক হয়েছে ও কোথাও একটা বাইরে গেছে, কোনো কাজে কোথাও গেছে, ওই মধ্যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, এবং উনি তখন একা, ওনাকে দেখার মতো সেই সময় কেউ ছিল না। আর তখনকার দিনের মধ্যে এত যোগাযোগ ছিল না, যে সুবিধা ছিল না তাকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে আনবে, ভাইপো এমন একটা কোথাও গেছে তাকে ডেকে আনাও খুব একটা সম্ভব ছিল না, বা সে এসে ট্রিটমেন্ট ডাক্তার ডাকবে সেরকমও খবর মানে সময় ছিল না আর কি, বা সম্ভব ছিল না। সেই জন্য বলছে আমার এই অবস্থা দেখে কি তাহলে আমার স্বামী, বলছে উনি তো আমাকে ডেকেছেন, নাহলে এটা কখনো হয়। তখন উনিও কাঁদছেন, আর ডাক্তারবাবুও বলছে আমার হাত পা তখন থরথর করে কাঁপছে, আমি ট্রিটমেন্ট করব কি। যাই হোক, তারপরেও তিনি একটু ধাতস্থ হয়ে জল খেয়ে একটু জল খেয়ে ধাতস্থ হয়ে উনি তখন ওনার ট্রিটমেন্ট শুরু করলেন। করে দেখলেন যে ওনার যা যা সমস্যা, জ্বর প্রচণ্ড, ওষুধ না খাওয়ার ফলে তা আরও বেড়ে গেছিলো, আস্তে আস্তে সব কিছু সুগার, প্রেশার যা যা ওনার নাকি ছিল, তার সব কিছু আস্তে আস্তে ফল করছিল। তার একটা কারণ ছিল বাড়িতে ওষুধপত্র যা হয়, একা থাকলে অনেক কিছু সমস্যা হয়, ঠিক মতো না হতে ওনার আরও আস্তে আস্তে ডিটোরিয়েট করছিলেন। সেই জন্য সেই সময় যদি ডাক্তারবাবু এসে ওনাকে ওষুধটা না দিয়ে, ট্রিটমেন্ট না করে, না সেই সময় কিছু করতে পারতেন, তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। কিন্তু সেই কারণে ওনার ওই অবস্থা দেখে যে কোনো কারণ যেভাবেই হোক ওনার কাছে কিন্তু খবরটা পৌঁছে গেছিল ওনার মারফত, ওই ভদ্রলোকের মারফত।
এবং সেইটা ওনার মানে এই যার কথা আমি বললাম আমার মেয়ে, ওনার শাশুড়ি মানে বিয়ের আগের ঘটনা উনি বলছেন, আমি মানে এখনো পর্যন্ত উনি বলেন এই ঘটনাটাকে কিন্তু আমার বাবাও ডাক্তার থেকে যে নাকি কিচ্ছু মানে না, যারা ন্যাচারাল ডাক্তারের সমস্ত মানেন না, তিনি এত বড় ডাক্তার ছিলেন, তিনি বলছেন আমি এত কিছু দেখেছি, আমার কোনো ব্যাপার ভয় ডর তো ব্যাপার থাকে না ওদের, কিন্তু কি করে এই ঘটনাটা সম্ভব হলো সেটা উনি ভাবতেই পারছেন না, যে এই ঘটনাটা কি আজও মানে সেই সময়ের কথা উনি বলছেন কখনো সম্ভব? একটা মৃত মানুষ কি কোনোভাবে মানে পারে যে কোনোভাবে একজনের খবর দিতে? এটা কি মানে বাস্তব? এগুলো তো সিনেমা, নাটক, গল্পে দেখা যায়, কিন্তু ওনার জীবনে এই বাস্তব ঘটনাটা ঘটেছিল। তারপর থেকে উনি আর কোনো ডাক্তার হয়েও কিন্তু উনি এই ব্যাপারটাকে কোনোদিন অবিশ্বাস করতেন না। এবং সেই ঘটনাটা আমি যখন গেলাম, সেদিন গেছিলাম এই গত মাসে, ফেব্রুয়ারি মাসে, সরস্বতী পুজোর আগে, তখন ও আমাকে বলেছিল, একে আমি এত ভয় পাই, তারপর আমার মানে শাশুড়ির বাবা কিন্তু এই একটা প্রত্যক্ষ জিনিস করেছিলেন, মৃত ব্যক্তি তার স্ত্রীর জন্য কিন্তু তার স্বামী ডাক্তার স্বামী হিসাবে তার কাজ করতেও পালন করে একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলেন। তারপর কিন্তু এই ভদ্রলোক ডাক্তারবাবু তাকে ট্রিটমেন্ট করেন, তাকে সুস্থ করে তোলেন, এবং সব থেকে বড় কথা কি, ডাক্তারবাবু ওনাকে কিন্তু সব সময় বলেছিলেন কোনো কিছু হলে যেন আগে তাকে খবর দেওয়া হয়। ডাক্তারবাবু নিজের থেকে মাঝে মাঝেই ওনার খোঁজ খবর নিতেন এবং খোঁজ করতেন, যতদিন উনি জীবিত ছিলেন, ওই বয়স্ক ভদ্রমহিলা ততদিন জীবিত ছিলেন। তাহলে এই যে একটা মানে মৃত্যুর পরও আত্মার এই ঘটনা, এই জিনিসটা কিন্তু মানে আমরা বিশ্বাস করি বা না করি, এটা কিন্তু অবিশ্বাস্য নয়, এটা কিন্তু ঘটে। সবাইকে বিশ্বাস করতে হবে এটা কোনো মানেই নেই যে হ্যাঁ সবাইকে বিশ্বাসই করতে হবে যে আত্মা আছে, কিন্তু এটা কিন্তু ঘটে, এটা কিন্তু আগেও ঘটেছিল এবং আজও ঘটে। এইবার আমি বলবো আজও যে ঘটে তার একটা, যেটা আমি বলছিলাম সকাল থেকে বলেছি, সেই ভয়ানক ঘটনাটা আমি আজকে বলবো। আচ্ছা, এবার একটুখানি দেখে নিই যে কেমন লাগলো সকলের। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন তোমার ফোন নাম্বারটা দিও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। আচ্ছা, কর্তব্যপরায়ণ হাজবেন্ড, একদম কর্তব্যপরায়ণ তো বটেই। তপতি সেনগুপ্ত বলছেন খুব মর্মস্পর্শী ঘটনা, একদম মর্মস্পর্শী মানে এই ঘটনাটা কলকাতা শহরে ঘটেছিল, হয়তো বেশ কিছু বছর, অনেক বছর আগে, কিন্তু ঘটনাটা আমার এক পরিচিত ব্যক্তির সঙ্গে ঘটেছিল, তার শাশুড়ির বাবা ডাক্তার, তার সঙ্গে ঘটেছিল। আচ্ছা, অরিজিৎ মজুমদার বলছেন মৃত্যুর পরেও, আচ্ছা ওটা উঠে গেল, হ্যাঁ আমি দেখে নেব কি বলছেন, এটা উঠে গেল আপনার রিমার্কসটা। আচ্ছা, তপতি বলছেন, তনিমা রায়চৌধুরী বলছেন সাংঘাতিক, শম্পা মণ্ডল বলছেন অপেক্ষার ভূতগুলো আগেকার ভূতগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, আগেকার ভূতগুলো ভালো ছিল জানি না, আগেকার ভালোও আছে, আবার খারাপ ঘটনাও তো অনেক শুনি। অ্যাকচুয়ালি ব্যাড আর গুড দুটো সোল আছে, আমি এটুকু অন্তত আমি এতদিন ধরে ঘটনা শেয়ার করে আমি এটুকু বুঝতে পেরেছি, কিছু ভালো আছে কিছু খারাপ আছে। খারাপগুলো সবসময় শয়তানি করে বা মানে মানুষের ক্ষতি করে, আর ভালো সোলগুলো কিন্তু ভালোই করে, এটুকু জানি। আচ্ছা ঠিক আছে, আপনারা জানান কেমন লাগলো। খুব ভয়ঙ্কর ঘটনা আছে, এটা তো গেল একটা ভয়ঙ্কর ঘটনা, ঠিক আছে। এবার আর একটা ঘটনা আমি এবার বলবো, যে ঘটনাটা আমি বলেছিলাম যে যারা ভূত বিশ্বাস করে না, বা বিশ্বাস, যদিও আমি বলছি না যে কাউকে বিশ্বাস করতে হবে, বা এই চ্যানেলও বলে না, বা কখনোই কেউ বলে না, বা আমি নিজেও বলি না যে না না ভূত বিশ্বাস করতে হবে, ভূত আছে, এসব কখনো নয়। কিন্তু তবুও কিছু কিছু ইনসিডেন্ট এমন ঘটে যেগুলো কিন্তু বিশ্বাস করি বা না করি, একটা কিছু আমাদেরকে ভাবায় যে কেন এটা হলো, কিভাবে ঘটলো, বা এটা কি কোনো অস্তিত্ব আছে, এরকম কিন্তু ঘটনা। এবার আপনাদের ব্যাপার, বিশ্বাস করবেন বা না করবেন, কিছু ভাববেন বা না ভাববেন, মজা করে উড়িয়েও দিতে পারেন, আবার একটু মানে ভালো লাগার জন্য শুনতে পারেন, আবার মনে হতে পারে না না ঠিক আছে, হয়তো এটা ঘটে, আজও ঘটে। যাই হোক, যারা যাই ভাবুন না কেন, আমিও হয়তো এই দলেই পড়ি, আমিও অনেক কিছু ভাবি এরকম আছে বা নেই বা হয় না, কিন্তু যে ঘটনাটা এবার আমি বলবো, যেটার ঘটনা, সেটা কিন্তু ঘটেছিল একেবারে মানে কয়েকটা মানে হয়তো 1 মাসও কমপ্লিট হয়নি একটা ঘটনা, এই ফেব্রুয়ারির মাঝামাঝি বা এন্ডে। আচ্ছা, এবার শ্রীময়ী তোমার ঘটনাটা আমি বলছি, ভুল হলে, যদি কিছু ভুল হয় আমাকে ধরিয়ে দিও, ঠিক আছে? কারণ কি,
ঘটনাটা এমন একটা স্পর্শকাতর ঘটনা না, মানে আমার বলতেও কেমন লাগছে। একটা বাচ্চার ওপর ঘটনাটা ঘটেছিল, তার জন্য এফেক্টেড হয়েছিল শ্রীময়ীর নিজের এক খুব ক্লোজ আত্মীয়া, খুব ক্লোজ। সে এখনো পর্যন্ত মানে সেখান থেকে একটা আঘাত পেয়ে সে এখনো তার ব্যথা সে নিয়ে কষ্ট পাচ্ছে, তার শরীরের ব্যথা সে কষ্ট পাচ্ছে আজকেও। কারণ ঘটনাটা যেহেতু খুব কারেন্ট ঘটনা, আর সব ঘটনাটা বলার পর আমি বলে দেবো, যারা বিশ্বাস করেন না মনে হয় তারা সেইখানে যেতে পারেন। সেখানে 20 জন নাকি আছে, তারা তারা স্বীকার করেছে। 20 হেডস তারা আছে, হেডস বলবো না সোল বলবো আমি জানি না, তারা নাকি আছে, সে স্বীকার করেছে। সে 20 জন সেখানে গিয়ে একবার দেখে আসতে পারেন খোঁজখবর নিয়ে, যদি তাদের একজনের সন্ধান পান। আমি কথাটা তো একটু মজা করে বলে ফেললাম, সরি, কিন্তু ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা ঘটনাটা আমাদের কলকাতা শহরতলির একটা ঘটনা। আপনারা জানেন, আমি জায়গার নামটা বলছি কিন্তু অ্যাকচুয়াল জায়গার নামটা আমি বলতে পারছি না বিভিন্ন কারণে। কারণ আসছে সামনে ভোট, একদম রিসেন্ট ভোট হবে, বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে রয়েছে এখন। তার মধ্যে এই ঘটনার জায়গার নাম বলে আমি আর আলাদা করে উত্তাপ বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলছি, অ্যাড্রেস দিয়েও আমি যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে শুনে নাও তারপরে। এটা হচ্ছে হাড়োয়ার নাম, কেউ শুনেছে কিনা আমি জানি না, হাড়োয়া, আই বিলিভ সোল। আচ্ছা হ্যাঁ, একটু সত্যি কথাই। আচ্ছা, এটা হচ্ছে হাড়োয়া বলে যে জায়গাটা আছে, মানে উত্তর 24 পরগনার এন্ড, সাউথ 24-এ শুরু, মোটামুটি এরকম একটা জায়গা হচ্ছে হাড়োয়া। আপনারা হয়তো জেনে থাকবেন হাড়োয়া নিয়ে এখন খবরাখবর তো প্রচুর হচ্ছে, ভোটের সময় তো এইসব জায়গাগুলোর নাম শোনা উচিত, সবাই শুনেছেন। তা আমি এই যে সময়টা যেটা কথা বললাম, এটা কিন্তু এই 1 মাস আগে, 1 মাসও হয়নি হয়তো, এখনো 1 মাস কমপ্লিট হয়নি, দিন 20, 25 বা 15 এর মধ্যে একটা ঘটনা আমি বলছি। হাড়োয়াতে এই যে শ্রীময়ী যার কথা আমি বললাম, ওর মানে এক রিলেটিভ হয়, খুব ক্লোজ রিলেটিভ, মানে ওর একদমই কাছের রিলেটিভ, মানে একদম ভীষণ কাছে। ওর বাড়িতে সবসময় আসছেন, বা আমিও তাকে খুব ভালো করে চিনি বা জানি, শ্রীময়ীর কাছের আর কি। এবার সেই মানে হাড়োয়াতে ওর যে রিলেটিভের কথা বললাম, সে গেছিল তার একজন প্রতিবেশীর বাপের বাড়ি, মানে ওর যে আত্মীয়া বললাম রিলেটিভ, তার এক নেইবার, প্রতিবেশিনী, তার বাপের বাড়ি হলো হাড়োয়া। তাই একদিন, এই গত মাসের কথা বলছি, শীতকালে যেটা হয় সবাই ঘুরতে ঘুরতে যায়, ওরা একদিনকে বলেছে, ওই ভদ্রমহিলা বলেছে তার 2টো বাচ্চা আছে, একটি বাচ্চা 12 বছরে, একটি বাচ্চা 8 বছরে। আমি বাচ্চা দুটোর নাম, যেহেতু একদম সত্যি বাচ্চাগুলো খুব ছোট্ট বাচ্চা, এবং সেই বাচ্চাটার কথা বলছি যে কি হয়েছিল, তাকে আমি এক্ষুনি তার এইভাবে নাম আমি বলবো না, ধরলাম ছোট বাচ্চাটার নাম মিমি, বড় বাচ্চাটার নাম রেমি। এরকম একটা সুন্দর মেলানো তাদের নাম, দুটো বাচ্চারই খুব সুন্দর নাম। এই 2টো বাচ্চাকে নিয়ে ওই তার প্রতিবেশিনী আর এই শ্রীময়ীর যে শ্রীময়ীর আত্মীয়া, তাকে, তার আর একটা ছোট বাচ্চা ছেলে আছে, তাকে নিয়ে গেছিল ওই প্রতিবেশিনী তার বাপের বাড়িতে হাড়োয়াতে। এবারে হাড়োয়া জায়গাটা যেহেতু একটু গ্রাম অঞ্চল, বেশ এখনো মানে গ্রাম, এখন গ্রাম আর কোথাও নেই, তবুও মানে শহরের থেকে তো একটুখানি শহরতলি, ন্যাচারালি একটু ফাঁকা ফাঁকা এখনো আছে, গাছগাছালি আছে, রাস্তাঘাট ফাঁকা, বেশ সুন্দর, ভালো লাগে। তাই এরাও বেড়াতে গেছিল, ওরা বলছে চলো আমার বাপের বাড়িতে তোমাদের নিয়ে যাব। তা শ্রীময়ীর আত্মীয়া বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা সবাই যাবো। তা গেছে সেইভাবে যেরকম হয় আর গেছে, গেছিল সেই সময়। এবার কি হয়েছে, এটা ছিল, ওরা গেছে মোটামুটি সকালবেলায় 10টা 11টা এরকম সময় গেছে। এবার কি হয়েছে, গিয়ে ওর মামা বাড়ি, যেহেতু 2টো বাচ্চা, ওর তো মামা বাড়ি, আর তার আগে বলিনি যে এই যে 2টো বাচ্চা, এর মানে ওরা হচ্ছে কিন্তু মানে মুসলিম, আর ওর মানে বাপের মানে মামা বাড়ি কিন্তু হচ্ছে হিন্দু।
মানে এই যে যে ভদ্রমহিলা নিয়ে গেছিলেন এই শ্রীময়ীর আত্মীয়াকে, উনি কিন্তু হিন্দু, কিন্তু বিয়ে মানে বিবাহ সূত্রে উনি মুসলিম। আর ওনার বাপের বাড়ি ন্যাচারালি হিন্দু বাপের বাড়ি। এবারে যখন ওখানে গেছেন, যাওয়ার পরে বাচ্চারা যেটা হয় হইচই করে, ও বাড়ির দাদুর বাড়ির দিদার বাড়িতে যাই, মাঝে মাঝে যায় ওরা। এবারে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, গিয়ে বাচ্চাদের যে লোকাল বাচ্চাগুলোর সঙ্গে মাঠে ঘাটে খেলতে শুরু করেছে। ওখানে গাছগাছালি মাঠ ঘাট খুব আছে, দুপুরবেলা ছিল সেটা, খেলতে শুরু করেছে। এবারে খেলতে খেলতে হঠাৎ যখন মানে দেখছে ও আসছে না বলে, এখন বাড়ির লোকরা যখন ডাকাডাকি করেছে কোথায় খেলছে বলে, এবার তাকে যখন ধরে নিয়ে আসে, চল দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবি, এখনো বাইরে কেন বলে, আসতে প্রথম চাইছিল না। ছোটটা কিন্তু বলছি, মিমির কথা বলছি, বড়টা নয়, 8 বছরের বাচ্চাটা। তাকে তো ওর মা হাত ধরে টেনে নিয়ে এসেছে, এসে বলেছে বস, ঘরে বসা, খাওয়া দাওয়া করবে, এবারে করবে। এবার ও কিন্তু ঘরে হঠাৎ করে আসতে চাইছিল না। যে বাচ্চাটা এত সুন্দর, একটা 8 বছরের বাচ্চার কতটা মানে শক্তিশালী বা ক্ষমতা সম্পন্ন হতে পারে যে সে আসবো না, যাবো না, জোর জবরদস্তি এগুলো করবে? হতে পারে না এটা। আর অত সুন্দর ফুটফুটে শিশু, সুন্দর নাকি ওদেরকে দেখতে, দুটো বাচ্চাকে, বড়টাকে নিয়ে আরো সুন্দর দেখতে, ছোটটা একটু গায়ের রং চাপা, কিন্তু দেখতে দুটোই খুব সুন্দর। এবারে ওই ছোট বাচ্চাটা, যেটা মিমির কথা বলছি, ওকে যখন ডেকে আনছে সে আসবে না, প্রথমে বাড়িতে আসতে চাইছে না কোনো কারণে। ওরা তখন রাগারাগি করেছে, হ্যাঁ দুপুর হয়ে গেছে আসবে না, করে টানাটানি করে টেনে নিয়ে এসছে, যেমন হয় মারা টেনে আনে। ও নাকি আসতেই চাইছে না, বারবার বলছে ওর মাকে যে আমাকে ছবি নিয়ে বলছি, আমাকে ছবি নিয়ে বলছি। মানে ওখানকার একটা ওই হাড়োটারো অঞ্চলগুলোর একটা না মানে কলকুয়াল একটা মানে কি বলবো, একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাটা টান আছে। ওরা ওখানকার একটা কথা বলে এরম ধরনের, করবিনি করবিনি যাবিনি, হ্যাঁ এরম একটা কিরম একটা কথা বলে। কারণ অঞ্চলটাতে তো মুসলিম হিন্দু মিশ্রণ ওখানে আছে, আর মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং হিন্দু অনেক ওখানে আছে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, কিন্তু কথাগুলো একটু এরকম বলে। তা এই যে মানে মিমি, ও কিন্তু এরম কথা কখনো বলে না। হঠাৎ বলা শুরু করলো যে মানে ওর মাই কিন্তু ওকে ধরে টেনে নিয়ে আসছে ঘরের মধ্যে, আমাকে ছবি নিয়ে বলছি, আমাকে ছবি নিয়ে বলছি, ছেড়ে দে ছেড়ে দে, এরম ভাবে বলছে। আর তাও জোর জবরদস্তি করে টেনে এনে খাটের মধ্যে ওকে জোর করে বসিয়েছে, মানে খাটের মাঝখানে জোর জবরদস্তি ওকে বসিয়েছে। প্রথম থেকেই বলছে ও একটা কিরকম অদ্ভুত আচরণ শুরু করেছে। গিয়ে কিন্তু অন্যরকম ছিল, ওই যে ঘুরতে গিয়েছিল, ঘুরে যখন বাড়িতে ডাকছে তখন থেকে কিন্তু ওর একটা অদ্ভুত আচরণ শুরু করেছে। এবারে ওকে যখন ঘরের মধ্যে এরকম বসিয়েছে, বসানোর পর ওর মা বলছে, মানে ওই মিমির মা বলছে, তুই এরকম করছিস কেন, বদমাইশি করছিস কেন বলে হাত ধরছে। ও ঝাটকা মেরে মায়ের হাতটা সরিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। তখন ও এই যে বললাম যে শ্রীময়ীর আত্মীয়া যিনি ছিলেন তাকে বলছে, ও পাশের ঘরে ছিল, তাকে বলছে একটু এসো তো এই ঘরে, দেখো না কিরকম শুরু করেছে বদমাইশি মিমি, দেখো তো। আর এই মিমি কিন্তু ওনাকে খুব ভালোবাসে, কারণ ওর যেহেতু নিজের একটা ছোট ছেলে আছে, বললাম না ছোট ওরকমই সেম এই যে একটা ছেলে আছে, সেই জন্য একটা বন্ধুর মতো তো মানে এই নিয়েও ওকে খুব ভালোবাসে, একসঙ্গে এবারে আসে থাকে, খায়, গল্প করে, মানে খুব ভালোবাসে। সেই জন্য মিমির মা কি করেছে, ওই পাশের ঘর থেকে তখন এই শ্রীময়ীর আত্মীয়া যিনি আছেন তাকে ডেকেছে, ডেকে বলেছে একটু এ ঘরে এসো তো, দেখো তো মিমি কেমন করছে, বদমাইশি করছে, কথা শুনে তুমি এসো তো, তুমি দেখো দেখো তো। তখন ওই ঘরে এসছে, তার আগে পর্যন্ত কিছু জানে না, মানে ওর আত্মীয়া কিছু জানে না। ও এসে খাটের মধ্যে বসেছে, বসে যেমন হয় না অনেকে কি করে, লোকের বাড়ি গেলে খাটে কি পা তুলে বসে, বসে না, খাটে একটা পাশে বসে, ও মাঝখানে বসে আছে, আর উনি একটা পাশে বসে পাটাকে ঝুলিয়ে যেরকম বসে এরকম করে ঝুলিয়ে বসে আছে, পা তো তোলে না, লোকের বাড়ি গিয়ে উনিও বসে আছেন। পাটা ও যেহেতু দোলাচ্ছিল, মানে শ্রীময়ীর যে রিলেটিভের কথা বলছি, দোলাচ্ছিল, সঙ্গে সঙ্গে ওই বাচ্চারা বলছে, কি রে তুই এরকম পা দোলাচ্ছিস কেন আমাদের মতন, তুইও কি আমাদের মতো পা দোলানো শিখে গেলি নাকি? তখন হট করে ও বলছে যে কি হলো, আমাদের মতো পা দোলাচ্ছিস মানে? ওনা ভয় পেয়ে গেছে, গিয়ে বলছে, পাটা থামিয়ে দিয়েছে। আর তখন যখন এই কথাটাকে বলেছে, মানে
আমাকে শ্রীময়ী বলছে, ওর যে রিলেটিভ যিনি বলছেন, এসেছিলেন ওর কাছে এসে বলেছেন যে তখন তুই বিশ্বাস করবি না, ও আমার দিকে তাকিয়েছে, ওর চোখগুলো যেন মনে হচ্ছে ফেটে পড়ছে লাল, আর ওর গলার স্বরে যে তীক্ষ্ণতা, মানে সেটাকে চিন্তা করা যায় না। মানে যে মেয়েটি, ওই মিমি বাচ্চা মেয়েটি ওদের সঙ্গে সবসময় পাশের বাড়ি হলে যা হয়, আসা যাওয়া খাওয়া, ওনার নিজের বাচ্চা ছেলেটার সঙ্গে গল্প গুজব করে, বা একটা নিজের ঘরের মতো সম্পর্ক, ও মা যেমন মাকে ভালোবাসে, একেও তো আমার মায়ের মতো ভালোবাসে, সেই মেয়েটা হট করে এরকম তুইতকারিতা করছে, প্লাস এমন ধরনের তীক্ষ্ণ একটা মানে এরম ধরনের এটা কথা কি করে বলতে পারে? ও না খুব ভয় পেয়ে গিয়ে পাটা নাড়াচ্ছিল, ওই ভদ্রমহিলা, ওই শ্রীময়ী আত্মীয়া, সে পাটা থামিয়ে দেয়, দিয়ে চুপ করে খাড়া হয়ে বসে পড়েছে। মানে হট করে একটা ওকে দেখি না ওর একটা ভয় লেগে গেছে, এরকম করছে কেন? এই ঘটনা দু একটা ঘটাতে, ওই এনে টেনে বসানো বা এইসব দু একটা ঘটনা ঘটাতে কি হয়েছে, ওই মিমির মা কিছু একটা আন্দাজ করেছে যে ওর কিছু একটা গন্ডগোল, সামথিং রং ওর ভেবেছে। কেন? তার একটা কারণ আমি জানতে পারলাম, আমাকে শ্রীময়ী বলল, ওই সব জায়গায় কিন্তু অনেক কিছু এমন ঘটনা ঘটে যেগুলো সম্পর্কে ওখানকার লোকরা বেশ ওয়াকিবহাল। এমনকি এই মিমির দাদু, মানে মায়ের বাবা, তিনিও নাকি একটা ওঝা টাইপের, মানে এই সমস্ত তন্ত্র মন্ত্র বন্ধন এই সমস্ত করে এই সমস্ত অপদেবতা বা গণ্ডগোল, এই প্রবলেম, এগুলোকে উনি জানেন, সারান। ন্যাচারালি কি ছোট থেকে সব জেনে মিমির মাও অভ্যস্ত যে কি হলে কি হতে পারে। মিমির মাও ঠিক এই যে মিমির হট করে এই একটা বিচ্ছিরি একটা চেঞ্জ, এইটাতে ও খুব ঘাবড়ে গেছে। কি ওর মা একটা কিছু ভেবেছে যে মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে, এই তো আসার আগে এরকম ছিল না, এখানে এসেই এটা হলো, কি হলো বলে সঙ্গে সঙ্গে বাবাকে বলেছে, কি বাবাকে, ওর মাকে, মানে মিমির দাদু দিদাকে বলেছে, দেখো এরম এরম ঘটনা কিন্তু হচ্ছে, ওর এরকম ঘটনা। তখন ওর দাদু দূর থেকে ব্যাপারটা দেখেছে, ঘরে আসেনি। ঘটনা দেখেই ওর মাকে বলেছে, মিমির মাকে, যে হ্যাঁ এখানে সমস্যা আছে, আমি দেখছি বলে। দাদু তো সব জানেন, দাদু পাশের ঘরে যা যা করণীয় কিছু একটা আসন পেতে বসে কিছু একটা কাজ করবার শুরু করেছিলেন। কিন্তু কি কাজ সেটা মানে এই যে শ্রীময়ী বলছে সেটা ও জানে না, কারণ যেহেতু ওর ওই রিলেটিভ যিনি বলেছে ঘটনাটা, তিনি এই ঘরে তখনও কিন্তু বসে আছে, ওই মিমির পাশে খাটের মধ্যে কাঠ হয়ে বসে আছে, নড়াচড়া করছে না। কারণ মিমি কিছু করলে এমন রুক্ষভাবে বকাবকি করছে, তিনি খুব ভয় পেয়ে গেছেন, আর ওর মুখ চোখ পুরো বদলে গেছে। যাই হোক, এবার পাশের ঘরে কিছু একটা করেছে সেটা কিন্তু বুঝতে পেরেছে এই ভদ্রমহিলা, যিনি নাকি শ্রীময়ীকে বলেছে ঘটনাটা। এবার এই বলাতে যখন ওখানে কি হচ্ছে কিন্তু ইনি জানেন না, মানে এত বড় হয়ে এই ভদ্রমহিলা, মানে ওর আত্মীয়া জানেন না, অথচ ওই বাচ্চা মেয়েটি মিমি এই ঘরে বসে জেনে গেল, বলছে সঙ্গে সঙ্গে যে ওর মা ঢুকছে, বলছে তুই আসবিনি আমার কাছে, আসবিনি তুই আমার কাছে। কারণ মাকে কখনো তুই সে বলে না, তুই কি আমাকে তাড়াতে চেষ্টা করছিস, তুই আসবিনি, আমায় কিছু করবি না, কিন্তু বারবার বলছি আমার ক্ষতি করলে আমি কিন্তু সবাইকে দেখে নেবো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এই কথাগুলো আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু ও বলছিল না, ও কিন্তু ভীষণ নাকি রুক্ষ, মানে একটা রুক্ষ তীক্ষ্ণভাবে কথাগুলো বলছিল। এবং এই কথা বলার স্টাইলটা কিন্তু ওই ছোট্ট মিমির কথা বলার স্টাইল একেবারে নয়, একেবারে নয়। যাই হোক, তখন ওর মা এখানে এসে বলছে, না আমি কিচ্ছু করিনি, তুই চল, তুই পাশের ঘরে যাবি, চল। বেশ খানিকটা বাদে কিন্তু এসে এই ঘটনা, মানে ও ঘরে গেছে, গিয়ে ওর দাদুকে সব বলেছে, দাদু এবার কিছু একটা বানিয়ে জানিয়েছে, কিছু একটা করবে। সেই সব ঘটনা আগে থেকে কিন্তু এই ঘরের মা ঢুকতেই কিন্তু এই এত কথা বলা শুরু করলো মিমি, যেটা নাকি এই যে ভদ্রমহিলা, মানে শ্রীময়ী রিলেটিভ, সেও কিন্তু আত্মীয়া, উনি কিন্তু জানেন না, অথচ ও বুঝে গেল যে কিছু একটা হচ্ছে, সঙ্গে সঙ্গে চিৎকার চিৎকার শুরু করলো। তখন ও বলছে, তুই যাবি কিনা, চল ও ঘরে চল, দাদু ডাকছে চল, বলে ওর হাতটা ধরেছে। সে তো মানে ঝাঁকড়া দিয়ে ওর মাকে ফেলে দিল, ধরলো, পারলো না, নামাতে পারলো না। এমনকি ওর মা তখন এনাকে বলেছে যে দেখো না, তুমি একটু ধরো তো দেখি, নিয়ে আসতে পারো কিনা, ও ঘরে নিয়ে চলো তোকে। ওকে যেহেতু খুব ভালোবাসে না, ভদ্রমহিলাকে খুব ভালোবাসে, মানে একদম ভীষণ মায়ের মতোই ভালোবাসে,
ও তখন বাবা বাচ্চা করে না মিমির হাতটা ধরতে গেছে, মনা চল, ও ঘরে চল, মনা করে ধরতে গেছে। এবার মনা চল বলা কি, যেই না ওর হাতে ধরতে গেছে, ও ওর মানে মেয়েকে মানে ওই মানে আত্মীয়াকে এমনভাবে হাতটা খাপাত করে ধরেছে, উনি প্রথমে বলছে যে ওই হাতটা বলছে আজও আমি বুঝতে পারবো, উনি বলছেন ওকে শ্রীময়ীকে, আমি এখনো অনুভূতি করি ওই হাতটা একটা কোনো 8 বছরের বাচ্চার হাত নয়, প্রচন্ড শক্ত একটা হাত আর প্রচন্ড ঠান্ডা একটা হাত। এরকম ঠান্ডা এরকম শক্ত হাত ওই বাচ্চা মেয়েটি নয়, ওকে এমনভাবে ধরেছে। এমনকি ও যখন ওকে টেনে নামাতে যাচ্ছিল এমন ধাক্কা মেরেছে হাতটা ধরে ওর মানে এই ওনার আত্মীয় শ্রীময়ীর আত্মীয়াকে, ও এমনভাবে মুখ থুবড়ে খাট থেকে পড়ে গেছেন। তিনি একটু বেশ হেলদি, একটু মোটাসোটা, একটু হেলদি। এবার পায়ের মধ্যে হাঁটুতে এমনভাবে মুখ থুবড়ে পড়ে লেগেছে, আজও তার পা প্রচণ্ড ব্যথা, এখনও তার হাঁটুটা ফোলা, এখনও তার পা ভালো হয়নি। একটা ছোট্ট 8 বছরের মেয়ে ওরকম একটা মানে বড় প্রমাণ সাইজ একটা মানুষ, মানে মায়ের বয়সী একটা মানুষকে কিভাবে পারে যে ওইভাবে টেনে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার শক্ত হাতে ধরে ওরকম ধাক্কা মারতে? কোনোদিন সম্ভব? কেউ পারবে? কখনো পারবে না। মানে বড়রা বড়দের সঙ্গে পারে না, একটু বাচ্চা মেয়ের ওরকম একটা মানে ও যার কথা বলছে যে ওকে ঘটনাটা আমার আত্মীয়া, সে কিন্তু যথেষ্ট মোটা সোটা এবং সে কিন্তু বেশ হেলদি চেহারার একটা প্রমাণ প্রাপ্তবয়স্ক মানুষ, মানে মায়ের বয়সী ওর, সে কিরকম হতে পারে? আর 8 বছরের বাচ্চা পারে কখনো? যাই হোক, উনি তো পড়ে গেলেন, গিয়ে তার পা তো আজও ব্যথা, এখনও তিনি পা ভালো হাঁটতে পারছেন না, এমনভাবে মুখ থুবড়ে পড়েছেন। যাই হোক, তৎক্ষণাৎ একটু কোনো মতে উঠে নিজেকে সামলে নিয়ে তো ওকে ধরাধরি করে নিয়ে গেছে পাশের ঘরে গিয়ে দেখছে ওর দাদু একটা আসন বিছিয়ে বসে কিছু করছেন, সামনে কিছু জিনিসপত্র নিয়ে কিছু করছেন, আর আরেকটা আসন পাশে খালি, ওকে নিয়ে গিয়ে ওখানে বসানো হয়েছে জোর করে। যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে আসনে বসানো হচ্ছে, ও চিৎকার করে বলছে, আমি এখানে বসবো না, আমাকে ধরিস না, আমার ক্ষতি করিস না, আমি কিন্তু যাব না, আমার যদি ক্ষতি করিস, আমার যদি কোনো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমার কিন্তু শরীরে কষ্ট হচ্ছে, আমার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোদের ছেড়ে কথা বলবো না। বারবার এই কথাটা বলছে আর মানে ছটপট করছে, ওকে কেউ ধরে রাখতে পারছে না, মানে সবাই মিলে ধরে শক্ত করে পারছে না, এমন গায়ের জোর হয়ে গেছে। যাই হোক, আরও সব আশেপাশে যারা আছে বা বাড়ির লোকেরা মিলে ওকে জোর করে ধরে ওই পাশের আসনে বসিয়েছে। এবার যা করণীয় সব তো করেছেন ওর দিদা বা এই দাদু, যা যা করণীয় করেছে, করার পর বলছে যা যা করছে একটা করে কাজ উনি করছেন, আর ওনাকে চিৎকার করছে, বলছে আমি কিন্তু এবার যা করবো তোরা কিন্তু ভাবতে পারছিস না, আমি এখনো অব্দি কিন্তু কোনো ক্ষতি কারোর করিনি, এবার কিন্তু আমি ক্ষতি করে দেবো বলছি, এবার কিন্তু আমি ক্ষতি করে দেবো বলছি। তখন দাদু ওর বলছে, তুই আগে বল তুই কে, আগে প্রথম বল তুই কে, তুই কেন এখানে এসেছিস? তখন ও বলছে, আমি অমুক, আমি ওই বাড়ির অমুক মেয়ে। ওরা জানতো মানে এই যে শ্রীময়ীর আত্মীয়া, সে তো যায় না, সে তো প্রথম গেছে মানে বেড়াতে গেছে ওই তার প্রতিবেশিনীর বাড়িতে, সে জানে না। কিন্তু উনি বলছেন যে যার নামটা বলছে ওরা জানতো কোন বাড়ি, যেহেতু একটা ওই সমস্ত অঞ্চলে না সবাই সবাইকে মোটামুটি আজও কিন্তু চেনে। এখন আমাদের এখানকার মতো এত শহরের মতো মানে পাশের ফ্ল্যাটের লোককে জানি না কে কি হয়েছে, এরকম ব্যাপারটা নয়। যাই হোক, যখন বলেছে যে আমি অমুক, তখন কিন্তু ওরা চিনতে পেরেছে, ওর বাবা মা বাড়ির সবাই চিনতে পেরেছে। বলছে তুই তুই কেন তুই কেন এসছিস, তুই কেন ওকে ধরেছিস কেন? তখন বলছে, তুই যদি আমাকে তাড়িয়ে দিস, আমি কিন্তু ছোটদের খুব ভালোবাসি, আর বাচ্চা মিষ্টি বাচ্চাকে আমি খুব ভালোবাসি, আমি কিন্তু তাহলে ওর কাছে যাব বলে দেখাচ্ছে হচ্ছে ওর দিদির কাছে, মানে রিমির কাছে, আমি কিন্তু ওর কাছে যাবো এবার থেকে। তখন উনি বলছেন, খবরদার বলছি, তুই আমার এই নাতনিকে ছেড়ে আরেক নাতনির কাছে যাবি, আমি কিন্তু সহ্য করবো না, তুই আগে বল তুই কেন এসেছিস, কেন এলি এখানে, কি করে এলি তুই এখানে? তখন বলছে, যেটা আমি প্রথমেই বললাম না একটা জায়গা, তখন ও বলছে, এই যে তোর নাতনি গেছিল
একটু আগে দুপুরবেলা খেলতে খেলতে একটা গাছের কথা বলেছে, ওই গাছতলায়, ওইখানটায়, সেইখানে আমরা 20 জন থাকি, আমরা 20 জন সেখানে থাকি। আর আমি না মিষ্টি গন্ধ খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ও এত সুন্দর একটা মিষ্টি গন্ধ গায়ে মেখেছিল, ওই মিষ্টি গন্ধ গায়ে মেখেছে বলে আমি আর থাকতে পারলাম না। একটা মিষ্টি মেয়ে, মিষ্টি গন্ধ, আমি তাই চলে এসেছি ওর কাছে। তার মানে তুই ওখানে থাকিস, আরো কে কে থাকে? বলছে আরো 20 জন থাকে। ওখানটা সচরাচর তো কেউ যায় না, যে জায়গাটার নামটা বলেছে ওইখানে কেউ যায় না, দুপুরবেলাও কেউ যায় না, রাতে তো কেউ যায়ই না। বাচ্চাগুলো খেলতে খেলতে ওখানে চলে গেছিল আজকে। আর আমি, এই বাচ্চাটা এত সুন্দর গন্ধ মেখেছে গায়ে, তার জন্য আমি ওর কাছে, আর এত সুন্দর দেখতে বলে আমি ওর কাছে চলে এসেছি। আমি থাকবো ওর কাছে, আমি কিছু করব না, আমাকে তাড়াস না। তখন ওরা বলছে সে কি কথা, এ হতে পারে না। আর ন্যাচারাল ব্যাপার, কোনো সুস্থ মানুষ কখনো ভাবতে পারে যে তার নাতনির ওপরে একটা কিছু একটা মানে অপদেবতা হোক বা মানে একটা কিছু একটা ব্যাড সোল তার ওপরে ঘাড়ের মধ্যে থাকবে সবসময়, কখনো কেউ মেনে নিতে পারে না, অসম্ভব। তিনি বলছেন না না, এটা সম্ভবই না, তুই থাকতে পারবি না। তুই আগে বল তুই কি করলে যাবি, তোকে এখান থেকে চলে যেতে হবে, তুই এখানে একদম থাকতে পারবি না। তখন বলছে তাহলে আমি তোর বড় নাতনির কাছে যাই। বলছে মানে একদম না, তুই থাকবি না এখানে, কারোর বাড়ি, তুই আমার বাড়িতেই থাকতে পারবি না, তার জন্য তুই বল কি করতে হবে। তখন উনি যা যা করছেন, উনি বলছে আমার কিন্তু কষ্ট হচ্ছে, তুমি আর করো না, কষ্ট হচ্ছে, আমি কিন্তু খারাপ করে দেবো। তুই যা করবি কর, তুই আগে যাবি কিনা বল এখান থেকে, তুই এক্ষুনি যাবি কিনা বল, তারপরে অন্য কথা, কি করব না করব। এরকম অনেকক্ষণ ও বলছে, ওর যে রিলেটিভ সে ওকে বলেছে অনেকক্ষণ এই ধরনের, বলছে আমি জীবনে কোনো দিন দেখিনি যে এই ধরনের কিছু ব্যাপার, মানে বলছে দিনে দুপুরে এই সমস্ত জিনিস, আমি অবাক হয়ে গেলাম। বলছে বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা চলছে, ওর মানে মিমির দাদু ওকে, মিমিকে প্রশ্ন করছে, আর মিমির মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে বলছে এটা মিমির কথা নয়, এটা একটা অদ্ভুত অন্য রকমের কথা, অন্য একটা মানুষ। আর তখন মিমির চেহারা পুরো বদল। উনি বলছে আমি তো ভয়ের চোটে মানে গুটিসুটি হয়ে পিছনে বসে আছে, আমি আর সামনেই নেই। আর ওই যে বাচ্চাটা ছিল, মানে ওনার যে বাচ্চা যেটা, সে প্রথমে একবার এসে তাকে তো পুরো সরিয়ে পাশের ঘরে, যেহেতু সেও বাচ্চা, তাকে পাশের ঘরে আটকে রেখে দিয়েছে, এ ঘরে আসতেই দেয়নি। আর উনি তো মানে পিছনে গুটিসুটি মেরে শুধু ওই পায়ে ব্যথা এরকম লেগেছে, তারপর চুপচাপ করে বসে বলে আমি শুধু দেখছি তো হয়ে, এটা কি দেখছি আমি এখনকার দিন, আমি কি দেখছি এই জিনিসটা। যাই হোক, তারপরে তো হলো, তারপর বললো তুই যাবি কিনা বল, এরকম করে অনেক করে লাস্টে মানে এমন কিছু উনি করলেন, করার পরে ও খুব কষ্ট পাচ্ছিল, মানে মিমি ভীষণ শারীরিক কষ্ট পাচ্ছিল, মানে বোঝা যাচ্ছিল মানে ভীষণও কষ্ট পাচ্ছে। ও একবার শুচ্ছে, একবার বসছে, একবার উঠছে, ছটফট করছে, বেরিয়ে যাবে, মানে এরকম একটা মানে ভীষণ একটা মানে কি করছে মানে মানে বলা যাবে না, মানে কতটা শারীরিক কষ্ট মানে অনুভব করছে। তেমনি কিন্তু কষ্টটা অনুভব করছে, মানে উনি বলছেন যে মানে ওর কিন্তু শরীরে কষ্ট নয়, বোঝা যাচ্ছে যে ও কিন্তু ওর মধ্যে নেই, ওর হাব ভাব চাল চলন সবটাই অন্যরকম একটা। ওই যে বলছে যে এসেছে সে একটা অন্য রকমের একটা ব্যবহার ওর সঙ্গে করা, ওর মুখ দিয়ে করাচ্ছে। যাই হোক, তারপর আলটিমেটলি অনেকক্ষণ বেশ টানাটানির পরে মানে এই যে যিনি করছিলেন এই সমস্ত ব্যাপারটা, এই ওর দাদু, তিনি বললেন তুই যাবি না, তাহলে আমি দেখবি কি করতে পারি। তখন লাস্টে ঠিক আছে যাবো যাবো যাবো, শুধু যাবি না, এরপর তুই কোনোদিন আসবি না। তখন ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি, দেখবে আমি কি করি। তুই চলে যাচ্ছি এখন, তো যা, তারপর দেখা যাবে তুই কি করিস। যাবি যে তুই কি করবি, কি নিয়ে যাবি, ছাঁটা জুতো কি নিবি তুই আমাকে বল। তখন বলছে আমি জুতো নিয়ে যাব। তাহলে ঠিক আছে, বুঝতে পারবে, ঠিক আছে তুই চলে যা। তারপরেও নাকি ও বলছে, ওই মিমি বলে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট নাকি বলে যাচ্ছে আমি দেখবে তোমাদের কি করি, আমি দেখো আমি কি করবো, আমাকে তাড়াচ্ছ তো, দেখো কি করবো বলে এরকম বলে যাচ্ছে। আর উনি কনস্ট্যান্ট বলে যাচ্ছে তুই যা করবি করে নে, তুই যা, এখন তুই যা, উনি এরকম স্ট্রং ভাবে উনি বলে যাচ্ছেন। যাই হোক, তারপর নাকি ও হাতে জুতোটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেছে ঘর থেকে, গিয়ে খানিকটা দূর মানে চোখের মানে মধ্যে মানে আইসাইটের মধ্যেই গেছে, গিয়ে বলছে একটা জায়গা না মানে খুব এবড়ো খেবড়ো জায়গা আছে, মানে যা হয় আর কি, মানে সব রাস্তা পরিষ্কার না, গ্রামগঞ্জের রাস্তাগুলো এবড়ো খেবড়ো, তার ওপর বা পাথর পাথর পড়া রয়েছে, খোয়া পাথর এরকম।
সেখানে গিয়ে জুতোটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে ওরা মুখ থুবড়ে পড়ে যায়। আর মুখ থুবড়ে পড়ে গিয়ে ওর কপালটা, বাচ্চা মেয়ে, 8 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে না, ওর কপাল টপাল পুরো কেটে যায়, একদম মানে রক্তারক্তি কাজ। যতক্ষণ না ও পড়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ ওর পিছন পিছন যায়নি। যেই ও মুখ থুবড়ে পড়ে গেল, জুতোটা ছুঁড়ে ফেলে দিল, তখন উনি মানে ওর দাদু বললেন এবার চলো, এবার গিয়ে ওকে নিয়ে আসতে হবে। তখন সবাই গিয়ে ওকে যা যা করার নিয়ে এসে বাড়িতে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে শুয়েছে বিছানায়। তারপর ওকে ওষুধ টষুধ দিয়ে, মানে মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে, ছোট্ট বাচ্চা যা হয় আর কি, ব্যান্ডেজ করে যা শুশ্রূষা করা ডাক্তার ট্রিটমেন্ট সব করিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তারপর অনেকক্ষণ বাদে যখন ওর জ্ঞান আসে, তখন সুস্থ, তখন ওর কথাবার্তায় কিন্তু সেই আগের যে ব্যাপারগুলো কিচ্ছু নেই। কিন্তু তারপর যে একটা জ্বর আসে, সেই শরীর খারাপ, ওই দিনকেই তো ওই অবস্থা হওয়ার পর একটু জ্ঞান আসে, সুস্থ হওয়ার পরেই সন্ধ্যে মানে হতে না হতেই ওরা আর কেউ রাখেনি, ওকে নিয়ে চলে এসছে যেখানে ওরা থাকে সেখানে। আমার মা বাড়ি থেকে ওই জায়গাটা রাখবেই না ভেবে ওর মানে মানে মিমির মা আর মিমি দিদি রিমিকে নিয়ে আর ওই এনারা মানে শ্রীময়ী আত্মীয় স্বজনরা সবাই মিলে নিয়ে চলে গেছে। গিয়ে তারপর থেকে শ্রীময়ীর আত্মীয় মানে যিনি আত্মীয়া বলছেন যে ও অনেক দিন ভীষণভাবে জ্বরে এমন ভুগেছে, জ্বর তরকা বিভিন্ন রকম ভুলভাল বলাতে মানে মানে ভীষণভাবে আর কি মেয়েটি কাহিল হয়ে যায়। তারপরে আস্তে 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 সুস্থ হয়। কিন্তু আমি যখন ঘটনাটা এই গত লাইভের সময় শুনেছিলাম বা কিছুদিন আগে যখন বলেছিল ঘটনাটা আমাকে, তখন নাকি মেয়েটা পুরোপুরি সুস্থ না, মানে এত দুর্বল। ওই একটা দিনে কয়েক ঘন্টার ঘটনার পর মেয়েটা ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং এখন হয়তো সুস্থ হচ্ছে কিনা আমি জানি না, তবে বেশ কিছুদিন ও মানে অসুস্থ ছিল, 20-25 দিন ধরে। আর ওই যে ভদ্রমহিলা যিনি ওর আত্মীয়া ক্লোজ রিলেটিভ হয় বললাম, তার পায়ে কিন্তু মানে সেই কিছুদিন আগেও আমাকে বলেছে, যখন ঘটনাটা বলেছে তখনও পা ফোলা, প্রচণ্ড ব্যথা। এইবার যখন সন্ধ্যেবেলা নিয়ে আসে তখন তো মানে সেই মেয়েই না, পুরো আবার যেমন একে জড়িয়ে ধরে যাকে ধাক্কা মেরে ফেলে যাতা কথা, পা তোলাচ্ছিস আমাদেরই মতন, এরকম সব বলেছিল, আমাদেরই মতন। মানে তখন ওরা বুঝতে পারলো তার মানে যেরকম আমরা ভাবি না যে গাছ টাছে উঠে সেই মানে আত্মারা পাটা দোলায়, বোধ হয় তাই জন্য বলছে আমাদেরই মতো পা দোলাচ্ছিস, এরকম একটা ব্যাপারটা বলেছিল। যাই হোক, তারপরে আমি আরো আরেকটা ঘটনা বলি, আসল ঘটনাটা যে ওকে যখন জিজ্ঞেস করেছিল যে তুই কে, বললাম না যে ও বলেছে কে, সেটা হলো যে মানে ওকে ভর করে চলে এসেছিল, সে অ্যাকচুয়ালি একটি 16 বছরের মেয়ে। সেই মেয়েটি নাকি মানে এখনকার থেকে বছর 3-4 আগে বা 2-3 আগে আর কি, ওইখানে যে বাড়িটায় বলেছিল সেই বাড়িতেই থাকতো এবং ওইখানে ওই যে গাছগুলোর কথা বলেছিল ওখানে একটা গাছে ও গলায় দড়ি দিয়েছিল। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম 16 বছরের একটা মেয়ে, সে ছোটই, খুব একটা বড় না, যদিও 16 বছরের মেয়ে এখনকার দিনে মাধ্যমিক পরীক্ষা দেয় যথেষ্ট, এখন একটু বেশ তারা ম্যাচিওরও করেছে এখনকার দিনের মেয়ে তারা, যে কোনো কারণেই হোক মেয়েটি সুইসাইড করেছিল। কিন্তু কেন সেটা হয়তো সবাই জানে না, বা কিছু লোক জানে কিছু লোক জানে না, এরা জানে না, মানে মিমির দাদুরা জানে না, যেহেতু দূরে ওই অঞ্চলে হারোয়ারে কিন্তু একটু দূরে, সে তো এরা জানে না, কিন্তু ওরা শুনেছিল একটা সুইসাইড করেছিল। এবং ওর সুইসাইডের ঘটনা শুনে দুঃখ কষ্ট না রাখতে পেরে কিন্তু এই ওর মা মানে ওই যে মেয়েটির মাও কিন্তু কয়েক মাসের মধ্যে মারা যান, মানে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। আর ওরা কিন্তু ছিল হিন্দু, ওরা কিন্তু মুসলিম নয়। আর যখন ওকে বারবার ধরে নিয়ে আসছিল ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই মিমির মাই, তখন ও বারবার বলছিল আমাকে ছবি নি, মানে কিছু একটা ওর মনে হয়েছিল, যেহেতু ওরা এখন হিন্দু নয়, মুসলিম ফ্যামিলিতে বিয়ে হয়েছে, ওকে ছুতে দেবে না, ওর একটা কিন্তু এরকম ব্যাপারটা ছিল। যাই হোক, ওই যে আত্মাটার খবরটা ওরা পেলো, এটা কিন্তু একদম সঠিক, ওই যেখানে ওর কথা বলেছিল সেটা বোঝা গেল। সেই মেয়েটির মাও মারা গেছিলেন অবশ্য হার্ট অ্যাটাকে, মেয়ের কষ্টে। এবং ওই মেয়েটি কেন সুইসাইড করেছিল এরা জানে না, কিন্তু করেছিল। এবং সব থেকে বড় কথা, ওই অঞ্চলটা যেখানে 20 জন ওরা আছেও বলেছিল, আমি যেটা বলছিলাম যারা জানেন না তারা যাবেন খোঁজ করে, 20 জনকে দেখা পাবেন, একজন না, বললো আমরা 20 জন থাকি। এই মিমির মুখ দিয়ে কিন্তু প্রকাশ পাইয়েছে, 20 জন থাকে ওখানে।
এবং ওইখানে দিনেও সচরাচর লোক যাতায়াত করে না, আর রাতে তো যায়ই না লোকজন। তাহলে তারপরে মানে এই ঘটনা ঘটার পর থেকে এই যে শ্রীময়ীকে ঘটনাটা বলেছে তার আত্মীয়া, সে বলছে আমি নাক কান মুড়লাম আর কোনোদিন তো ওখানে যাবই না। তার থেকে বড় কথা হলো এই জিনিস যেটা আমি কোনোদিন মানতাম না, আজকে মানে এই ঘটনার পর থেকে ও বলছে আমাকে যে জীবনে কেউ কখনো বলে তুমি কি এগুলো মানো, আমি তো মানে এক বাক্যে স্বীকার করবো। সব থেকে বড় কথা আজও আমি অনুভব করতে পারি, 1 মাস হতে চললো, যে আমার হাতের ওই ঠান্ডা হাতের শক্ত স্পর্শ আর ওর ওই ধাক্কা মেরে ফেলে দেওয়া, একটা মানে একটা বড় লোকও মানে পালোয়ান ওরম ধাক্কা বোধহয় মারতে পারে না, আমাকে এই ধাক্কাটা মেরেছিল। মানে আমি ওকে নিতে গেছিলাম বলে, যার জন্য মুখ থুবড়ে পড়েছিলাম। বলছে এটা কখনো হতে পারে না, কিছু একটা মানে ঘটনা না হলে ওই বাচ্চা 8 বছরের বাচ্চা এরম করতে পারে না। ওই জন্য ও বলছে, আর যাই হোক সেই দিন থেকে আমি বিশ্বাস করেছি কিছু একটা আছে, মানে কিছু একটা এই সমস্ত ঘটনা একটা আছে। আর আজকে আমি যেটা বলছিলাম, সকালেও আমি বলেছিলাম, যারা আমরা ভাবি যেটা কি আছে এখন কি আছে। আর কদিন আগে আমাকে একজন বলছিল, আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, তা সেই একটা জায়গায়, একটা অনেক ভেতরে একটা জায়গায়, গেদের একটা অঞ্চলে, প্রত্যন্ত একটা গ্রামে গেছিলাম। সেখানে একজন আমাকে বলেছেন যে এখন জানেন তো দিদি, একজন গাড়ির ভদ্রলোক বলছেন, জানেন তো দিদি এখনকার দিনে না মানুষ এত বেড়ে গেছে না, এখন তেনারা আর থাকতে পারেন না, তারা এখন মানুষকে ভয় পায় না। আমরা ওই ধরনের ঘটনাগুলো বলি, হাসি মজা করি ঠিকই, কিন্তু এখনো আজও যে এই ধরনের ঘটনা ঘটে সেটা কিন্তু আমি প্রমাণ পেলাম এই শ্রীময়ীর ঘটনা থেকে। শ্রীময়ী তুমি শুনছো, নিশ্চয়ই শুনছো, তুমি আছো, প্রথমে দেখেছি, তোমাকে থাকতেও বলেছি। আমার যদি কোনো ভুল থাকে তুমি আমাকে জানিও যে আমি কোনো ভুল বলেছি কিনা। আচ্ছা, অরিজিৎ হচ্ছে অদ্ভুত হিপোক্রিট ভূত তো মুসলিম বাচ্চাকে পজেস করতে পারে আর মুসলিম মানুষ ধরলে ছবি নি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না ব্যাপারটা কি বলুন তো, পজিটিভ কিনা আমি জানি না, তবে মানে ও কিন্তু এই ঘটনাগুলো বলেছিল এবং ছবি নি, এবং সেই মানে যদিও ওর মাও তো অ্যাকচুয়ালি বায়োলজিক্যালভাবে মুসলিম ফ্যামিলিতে নন, তিনি কিন্তু মানে হিন্দুই তো, কিন্তু বিবাহ সূত্রে তিনি মুসলিম হয়েছিলেন। কিন্তু সেটা তো এরা বলছে, যদিও তার ভাবনা চিন্তা না, তবে সে বলছিল আমাকে ছবি নি, মানে এও হতে পারে একটা ভাব। মানে আমি বলছি যেহেতু আমি তো আর সেটা জানি না, ওইখানে ছিলাম না, তো আমার মনে হচ্ছে হয়তো সে বলতে তাকে যেহেতু ওইভাবে ও জানে যে আমাকে ধরলে বা কিছু করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত আত্মাগুলো জানে যখন কোথাও কিছু করা হয় যে তারকে তাড়াবার জন্য করা হচ্ছে, এটা তারা বুঝতে পারে। সেই জন্য সে যাবে না, বারবার বলছে আমি যাব না এখান থেকে, আমাকে তারার সামনে কোনো ক্ষতি করবো না। কিন্তু যদিও মানুষ বাড়ির লোকটা সেটা পারে না বলিস, আর তিনি যেহেতু মানে একটা ফর্চুনেটলি ওই ভদ্রলোক, ওর দাদু কিন্তু এই ধরনের গুণিনী ছিলেন, এগুলো করতেন, মানে করেনি, এখনো করেন, ওইসব জায়গায় এগুলো হয় বলে উনি করেন। আর করেন বলেই তো এই মিমির মা চট করে ধরতে পেরেছিল, আমরা হয়তো ধরতেও পারবো না কেন ওই রকম করছে, চট করে ধরতে পেরেছিল যে ওকে নিশ্চয়ই কিছু একটা এফেক্ট ওর হয়েছে, নালে এরকম হয় না। কারণ উনি জানতেন এই ঘটনাগুলো, বাবা করতো, ছোটবেলা থেকে দেখে উনি অভ্যস্ত। সেই জন্যই বাবাকে সঙ্গে সঙ্গে গিয়ে ঘটনাটা বলাতে ওরা এইভাবে ব্যাপারটা করতে পেরেছে। না কিন্তু আরও হয়তো ব্যাপারটা আস্তে আস্তে কি হতো জানি না, এইটুকুতেই ওই মেয়েটি ভীষণভাবে অসুস্থ হয়ে প্রায় মাসখানেক সে ভুগেছে, আমি খবর পেয়েছি। জানি না পরে হলে আর কি এফেক্ট হতো তার। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে তো মানে ভীষণ লেগেছে। এবং সেখানে গিয়ে আমি সব থেকে, আমি বারবার কথাটা বলছি, 20 জন আছে, আমি জানি না সেই 20 জন একসঙ্গে কিভাবে দলবদ্ধভাবে সেখানে আছে। ও বারবার বলেছে আমরা 20 জন আছি। হ্যাঁ, এটা আমার খুব অবাক লেগে, সেই জন্যই বলছিলাম প্রথমেই, যদি আপনারা কেউ চান সেখানে গিয়ে আবার খোঁজ করে ওই 20 জনের ওখানে একবার দেখে আসতে পারেন। জানি না, তবে ও আবার গন্ধর জন্য, সুন্দর গন্ধের জন্য এই বাচ্চাটিকে ধরেছিল, এটাও কিন্তু সে স্বীকার করেছে। যাই হোক, সেরা কি বলে গেছে, এরকম করে তাড়াচ্ছিস তো আমি কি তোদেরকে ছাড়বো না। জানি না সে ছেড়ে কথা বলবে বা পরবর্তীকালে আর কিছু করবে কিনা। জাস্ট ঘটনাটা সবে মাত্র ঘটেছে, এখন 1 মাসও হয়নি, ওই জন্য আমি আর পরে জানি না। যদি কখনো পরবর্তীকালে আবার কিছু শুনতে পারি, জানতে পারি, আপনাদের অবশ্যই জানাবো। আচ্ছা, নূপুর দাস কি বলছেন, এই জন্যই বোধহয় গ্রামের মানুষেরা সেন্ট মেখে রাত্রে গাছতলা দিয়ে যেতে বারণ করেন। অবশ্যই এক্ষেত্রে দুপুরে, একদমই দুপুরে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু দিনের বেলায় একদম দুপুরে, সকালবেলা পৌঁছে দুপুরে ঘটনাটা ঘটেছে। এখন জানি না, আমি এটাও জানতাম না যে সেন্ট মেখে রাস্তা দিয়ে যাওয়া বারণ কিনা, তো জানি না, এটা কিন্তু আমি প্রথম শুনলাম যে ওরা এরকম সেন্টের গন্ধতে এত আকৃষ্ট হয়।
এটা কিন্তু আমি জানতাম না। যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগলো? সাংঘাতিক ঘটনা তো নিশ্চয়ই। আচ্ছা, আমার তো খুব একটা অদ্ভুত মনে হয়েছিল যে এখনকার দিনেও যে এই ঘটনা ঘটতে পারে, এত কারেন্ট একটা ঘটনা। আমি জানি না আপনারা কেউ এরকম শুনেছেন কিনা, আমি তো জানলাম। এবং যার কথা বলছি, শ্রীময়ী তো এখানে আছে আজকে গ্রুপে, ওই তো আমাকে বলেছে ঘটনাটা। ওর যে রিলেটিভের কথা বলছে, তিনি কিন্তু এখন ওই পা নিয়ে যথেষ্ট কষ্ট পাচ্ছেন, এটুকু আমি বলতে পারি। ও এখনো পর্যন্ত ওই তার হাঁটুতে এমন লেগেছিল যে এখনও তিনি কষ্ট পাচ্ছেন। আর ওই মেয়েটি তো কষ্ট পেয়েছে, ভীষণভাবে ভুগেছে, একটা মানে ট্রমা হয়ে গিয়েছিল বা যে কোনো কারণেই হোক, জ্বর টর বিভিন্নভাবে সে ভুগেছে। এখন কেমন আমি জানি না, আমি খোঁজ নিয়ে পরে জানতে পারবো। যাই হোক, আপনাদেরকে আজকে এই অবধি শোনালাম। এরপরে এটা ঘটনাটা অনেক বড় ছিল ব্যাপারটা, এর পরের ঘটনা আরও পরের দিন আমি বলবো। আর যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান বা পাঠাবেন, নিশ্চয়ই নিঃসংকোচে পাঠিয়ে ফেলুন বা বলে ফেলুন, বা যারা আছে আমাকে জানান। আমি যেমন আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিই, আমি মেসেঞ্জারে ফোন নাম্বারও দিয়ে দেবো, ফোন করতে পারেন, ভয়েস মেসেজ, যা ইচ্ছা। আর যাদের ঘটনা আমি বলি দেরি হচ্ছে, রাগ করবেন না, শ্রাবণী রাগ করবে না, তোমার ঘটনা আমি অবশ্যই বলবো। এই বিভিন্ন ঘটনাগুলো চলে আসছে নতুন, এমন না, যার জন্য আমি ওটা একটুখানি পিছিয়ে যাচ্ছে, আমি অবশ্যই ঘটনাগুলো বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অরিজিৎ মজুমদার হচ্ছে যার সাথে হয় তার জন্যে সত্যি সাংঘাতিক ব্যাপার হয়, এটা তো একদম মানে 100% আমি বলবো। আমাদের খুব ভালো লাগে, বলতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, কিন্তু যার ঘটনা, আমি তো বললাম এই যিনি যার ঘটনা, ইনি তো একদম কলকাতার লোক। যিনি ঘটনাটাকে বলেছেন তিনি কখনো ওইসব থেকে যাননি, তার বাড়ি ছিল বরানগরে, আমি যতদূর জানি বরানগরে একটা মানুষ যদি হারোয়ায় গিয়ে এরকম ঘটনা হয়, যে জীবনে কোনোদিন ভূত টুত এই সমস্ত ব্যাপার ভাবতেই পারে না, সেই মানুষটা যদি হারোয়ায় গিয়ে একটা বরানগর মানে সিথিমোড়ের ওখানে একটা মানুষ, সে যদি হারোয়ায় গিয়ে তার এই ঘটনা শুনতে বা দেখতে হয়, অনুভূতি তার হয়, তার কিরকম হয়? বাড়ির লোকের তো তবু যা হচ্ছে হচ্ছে, নতুন এই মানুষটি তার কি হয়? আমি হলে আমার কি হতো? এটা একটা সত্যি অদ্ভুত ঘটনা। সে তো তার তো হাত পা থরথর করে কাঁপার তার অবস্থা হয়ে গেছিল, সে তো কান্নাক মরেছে, আর আমি কখনো এরকম ধরনের জায়গায় যাব না। তাহলে এটা অবশ্যই একটা দুর্ধর্ষ ব্যাপার না? যাই হোক, আমার তো মনে হয়েছে ঘটনাটা ভীষণ ভীষণ একটা মানে অস্বাভাবিক লেগেছে, আমি আপনাদের জানালাম। আপনারা শুনবেন, যারা এখন শুনছেন না পরে শুনবেন, শুনে আমাকে কমেন্ট দেবেন যে কেমন লাগলো ঘটনাটা আজকে। আবার আমি এরকম যখন যেরকম ঘটনা পাবো অবশ্যই আমি বলবো। আর যারা যারা আমাকে পাঠিয়েছেন তাদের ঘটনাও বলবো। আজকে একটা ঘটনা আমি বলতে পারলাম না, সেটা বলেই দীপালিদি আপনার ঘটনা আমার কাছে আছে, এটা আমি নেক্সট দিন বলবো, অবশ্যই বলবো। দীপালিদির ঘটনাটা খুব একটা অদ্ভুত ঘটনা, না শুনলে সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটাও আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। কমেন্টগুলো তো আমি মোটামুটি এখন পড়ে নিলাম। আর যারা যারা পরে শুনবেন তারা আমাকে জানাবেন, আর যারা এখনো শুনছেন কিন্তু জানাতে পারেননি তারাও জানাবেন। আজকে তাহলে এটুকুই, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামকৃষ্ণদেবের জন্মদিনে আরেকবার সকলকে আমি নমস্কার জানিয়ে, ঠাকুর সবার মঙ্গল করুক এই জানিয়ে আজকে আমি শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।